গল্পের নাম ভালোবাসার কাব্যগাথব কলমে লাবিবা তানহা এলিজা। গল্পের শেষ পর্ব। বৈরী আবহাওয়া। আকাশে ছেয়ে গেছে কালো মেঘ। ছাদে আয়োজন করা হয়েছে ব্যাচেলর পার্টি। এই পার্টির খবর ব্যাচেলররা ব্যতীত কেউ জানে না, জানার কোথাও না। খুব গোপনে আয়োজন করা হয়েছে। জানাজানি হলে পার্টিটা হতো না। ফিরোজ খান অবশ্য কিছু বলতেন না। উনাকে বয়স্কদের কাতারে ফেলা যায় না। এক্সপেরিয়েন্সড পারসন। যুবকদের উৎসাহ দিতে পিছ পা হন না। কিন্তু নাক ছিটকাত কনেদের বাড়ির গার্ডিয়ান। তাদের ফ্যামিলিতে এসব এলাউড না। আত্মীয় সম্পর্ক হচ্ছে দুই স্তরের ফ্যামিলির মধ্যে। এটাই কিছু কিছু ক্ষেত্রে বাধা। রাত যখন নিশুতি তখন এক ব্যাগ ওয়াইন নিয়ে ফিরে এলো নাকিব। চোখে মুখে উচ্ছ্বাস। বিদেশি ওয়াইনগুলোর প্রতি কম বেশি প্রায় সবারই লোভ। যদি হয় সুইজারল্যান্ডের তাহলে তো কথাই নেই। অর্গানিক আঙুরের ওয়াইন। সিঁড়িতে তামিম পিঠে চাপড় মারল। জিজ্ঞেস করল, কেউ কিছু বুঝেনি তো? বাইরে কেউ নেই? ভদকা আছে তো? খুব কম, মাত্র 2 বোতল। হুম, চলবে। উচ্চস্বরে চলছে ডিজে বক্স। পার্টিতে উপস্থিত আছেন শহরের বড় ডিজে কে আখম, তানভীরের বসম ফ্রেন্ড। ফ্রিতে গিফটও বলা চলে। তামিম নিজে একজন ডাক্তার। আজ সে নিজের পরিচয় থেকে বেরিয়ে এসেছে। হাতে মদের গ্লাস, গলায় উৎকণ্ঠা। পজিশন টপ ফ্লোরের মাঝ বরাবর। তামিমের ফ্রেন্ডরাও উপস্থিত। বউদের আড়ালে মাল গিলতে পেরে সবাই তামিমকে নতুন বিয়ের জন্য বাহবা দিচ্ছে। শরীর দুলাতে দুলাতে তামিমকে নিয়ে মজেছে। দোস্ত, ডোন্ট মাইন্ড। তোকে আমরা হিংসা করি। আমরা এক ফুলের মধু খেয়ে জীবন পার করছি, তুই শালা 2টো ফুলের মধু চুষে নিংড়ে নিবি। শালা কচি বউ পেয়ে আবার আমাদের ভুলে যাস না। ভয় নেই দোস্ত, তোর কচির দিকে আমরা নজর দিব না। বন্ধুর বউ বোনের সমান। জয় বন্ধুর বউ বোনের জয়। জয় বন্ধুর বোনের জয়। ঘুর শালা তামিমের বউয়ের জয়। তামিমের হয়তো খারাপ লাগত। এরকম মাতলামো যুবক বয়সে সে বেশ করেছে। কিন্তু সঙ্গী ছিল ফ্লোরা। আজ করছে রোজের জন্য। যে মেয়েটা এখান অবধি সে আনতে পারছে না। এসবে অভ্যস্ত নয়। খারাপ মিন করতে দুবার ভাববে না। তামিমের ফ্রেন্ডরা তামিমকে সিডিউস করল, তোর বউকে কল দে। আমার বউ আমার না। তাইলে আমাক দিয়ে দে। ধুর শালা। কলটা তামিম ঠিকই দিল। কিন্তু বউয়ের নাম্বারে কল দিতে গিয়ে কল চলে গেল ছোট বউ লেখা নাম্বারে। বাড়ির ছোট বউয়ের কাছে। ঠান্ডা আবহাওয়ায় লাবিবার ঘুমটা ভীষণ গাঢ় হল। কত রাত পর আজ ঠিক সময়ে ঘুমিয়েছে জানা নেই। সারাদিনের ধকলে শরীরটা আর চলছে না বললেই চলে। ক্লান্তিতে তানভীরের খেয়ালও নেই। চোখে মুখে উপচে পড়া ঘুম। রাত 2:30 নাগাদ শিরে রাখা ফোনটা বেজে উঠে। গাঢ় ঘুম হালকা হতেও দুবার ফোন বেজে বন্ধ হয়ে যায়। তৃতীয়বারের মতো ঘুমটা হালকা হয়ে আসে। হাতড়িয়ে ফোন কানে গুজে হ্যালো বলে। ওপাশ থেকে এমন কণ্ঠ ভেসে আসে লাবিবার ঘুম ছুটে যায়। হুড়মুড়িয়ে উঠে বসে। ফোনের স্ক্রিনে তামিমের নাম্বার দেখে আতঙ্কে ঢুক গিলে। অদ্ভুত আওয়াজ বের হয় মুখ থেকে, ভাইয়া। মাতাল হয়ে ঢুলতে ঢুলতে একের পর একজনকে ছাদ থেকে নেমে আসতে দেখা যায়। তামিমও আছে তাদের মাঝে। নিজের ব্যালেন্সটুকু রাখতে পারছে না। সিঁড়িতেই দুবার বসে পড়ল। লাবিবার আড়ালে দাঁড়িয়ে কাঁপতে লাগল। এমন দৃশ্য আগে কখনো তার দেখা হয়নি। তামিম এসব খেতে পারে, এটা অবিশ্বাস্য। পুরোপুরি অবিশ্বাস্য। অনেকক্ষণ আর কাউকে না দেখতে পেরে লাবিবা আড়াল থেকে বেরিয়ে এলো। দৌড়ে উঠল সিঁড়ি বেয়ে। ছাদে এরা মদের আড্ডা বসিয়েছিল এটা নিশ্চিত। কিন্তু পা রাখতেই তার ধারণা পাল্টে গেল। এখানে মদের আড্ডা না, শুধু রীতিমত ডিজে পার্টি চলেছে সকলের আগোচরে। রুমের ভেতর থেকে বাহিরের শব্দ মোটেও কানে যায় না। 12 বসানো হয়েছে। এত কিছু ঘটে গেল আর লাবিবা জানলই না। ভীষণ অবাক হল।
তামিমের মতো একজন ভদ্র ডাক্তার যদি ড্রিঙ্কস করতে পারে তাহলে তানভীরকে মোটেই বিশ্বাস নেই। সেই ছেলে আগে থেকেই বারে বারে ঘুরে। না না, এমন কিছু না। লাবিবার কথা ভেবে অন্তত তানভীর এসব ছুঁয়েও দেখবে না। নিজে নিজে মনকে বোঝাতে লাগল। কিন্তু কোথায় উনি? সবাই বাইরে, তিনি ঘুমোচ্ছে। খটকা লাগল। দৌড় লাগালো সেকেন্ড ফ্লোরের দিকে। তানভীরের রুমের দরজা বন্ধ। যাওয়ার ও সাহস নেই। ভেতরে নিশ্চয় তানভীর একা থাকবে না। মাতাল ভাসুর দেবর ননদাইও আছে। লাবিবা ডিসাইড করল ফিরে যাবে। যেই না ঘুরেছে অমনি শক্তপোক্ত কিছুর সাথে কপালে লেগে গেল। মৃদু ব্যথায় হকচকিয়ে পিছিয়ে গেল লাবিবা। তানভীরকে বাইরে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে তাকাল। নেশাক্ত জোর চোখে চোখ পড়তেই লাবিবা হাত পা ছেড়ে দিল। তানভীর গুম সুরে টেনে ডাকল, যান। সর্বনাশ! বলিষ্ঠ বাহুর বন্ধনে আবদ্ধ হয়ে ছটফট করল। ছাড়াতে পারল না। মুখ থেকে উটকো অথচ মিষ্টি স্মেল পেয়ে মাথা ঘুরিয়ে গেল। আলতো ধাক্কায় দেয়ালে পিঠ ঠেকে গেল। কিছু বলার আগেই কমলার কোয়ার মতো ঠোঁট জোড়া তানভীর নিজ ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। আগ্রাসী চুমুতে পিষিত হল কোমল ঠোঁট। অবাধ্য হাতের বিচরণ পুরো কোমর জুড়ে। তৃষ্ণার্ত কপত কপতি উগ্র হল দুটি দেহ। তানভীরের এমন আচরণে লাবিবা মুহূর্তেই ব্যালেন্স হারাল। একসময় ঠোঁট ছেড়ে কামড়ে ধরল আপেলের ভাজে তৈরি থুতনি। ব্যথায় লাবিবার চোখে জল চলে এলো। সমস্ত শরীরের শক্তি দিয়ে তানভীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দু পা পিছিয়ে গেল সে। তানভীর ছাড়ল না। ফের জড়িয়ে নিল লাবিবার কোমর। মুখ গুজল বুকে। লাবিবার গা গুলিয়ে উঠল। আবার সেই গন্ধ, যেটা অসহ্য। সে প্রতিবাদ জানাল, দূরে সরুন। এসব ছাইপাস খেয়ে আমার কাছে আসছেন, লজ্জা করছে না? খান সাহেব, আপনি ড্রিঙ্কস করেছেন, আমি এটা নিতে পারছি না। দূরে সরুন আমার থেকে। বমি পাচ্ছে আমার। তানভীর উঠে এলো। লাবিবার থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়াল। পরক্ষণেই আবার এগিয়ে এসে দুহাতে দুগাল চেপে ধরল। কামড় দেওয়া জায়গাটায় আলতো চুমু খেল। আদুরে গলায় বলল, আমার বউ, সোনা বউ। লাবিবা কেঁদে ফেলল। আপনি মদ খেয়েছেন কেন? হুশস। কাঁদে না। আমি খাইনি তো জান। ঠিক করে দাঁড়াতে অবধি পারছেন না। আবার মিথ্যে বলছেন আমাকে। আমি জানতাম আপনি এসব ছাইপাস ধরে দেখেন না। কিন্তু আপনি আজ মদ খেয়ে মাতলামি করছেন। উহু, খায়নি তো বউ। কাঁদিস না কলিজা। আপনি ছাড়ুন আমাকে। আমার সামনে আসবেন না। আর কত আড়ালে থাকব জান? আর পারছি না। কসম, পারব না। হাওমাও করে কান্না জুড়ে বসল তানভীর। লাবিবা পড়ল মহা বিপদে। হুটহাট এরকম সিচুয়েশনে সে নিজেও পুরো ব্ল্যাঙ্ক। বারবার চুপ চুপ বলতে লাগল। তানভীর চুপ হলে তো আচ্ছা, বিপদে পড়া গেল। লাবিবা তানভীরকে ছেড়ে দৌড় লাগালো নিজের রুমের দিকে। সিঁড়িতে কাছে গিয়ে আবার ফিরে এলো। তানভীরকে রুমে রেখে যাবে, নয়তো বেচারা হয়তো এখানেই পড়ে থাকবে। কেউ দেখলে সর্বনাশ। লাবিবার আত্মীয় স্বজন অনেক আছে এখানে। ১৯ থেকে ২০ হলেই খবরটা বাবার কানে চলে যাবে। নিশ্চিত যে জামাইকে নিয়ে এত গুণগান করছে, পরে তাকে নিয়েই রসিয়ে কষিয়ে বলবে, কি গো ইসমাইল, জামাই দেখি নেশা করে। বড়লোকের নেশাখুর পোলা দেখে মেয়েরে জলে ফেলে দিল। তখন ইসমাইলের রিয়েকশন কেমন হবে সেটা জানা কথা। এমনিতেই তানভীরকে উনি পছন্দ করেন না। লাবিবা রুমের দরজায় নক দিল। দরজা খুলে গেল হাত পড়তেই। ভেতরে লাইট অন করা, কিন্তু একেবারে ফাঁকা। কেউ নেই। বাকিরা কোথায় আছে কে জানে। মাতাল হয়ে কার ঘরে ঢুকেছে। লাবিবা যেন স্বস্তি পেল। বুকে হাত রেখে শ্বাস ফেলল। তানভীরের কাছে গিয়ে জোর করল, শুনুন, আপনি ভেতরে আসুন। কাঁদবেন না। তানভীর কান্না অফ করল, কিন্তু লাবিবাকে ছাড়ল না। আবার ঝাপটে ধরল।
লাবিবা জোর করে তানভীরকে ধরে নিয়ে রুমে গেল। দরজা ভেজিয়ে দিয়ে খাটে নিয়ে গিয়ে তানভীরকে বসাল। ছেড়ে দিতেই তানভীর খাটে পা ছেড়ে দিল। এমন পরিস্থিতি দেখে লাবিবার বসে কাঁদতে ইচ্ছে করল। হাত পা সোজাসুজি করে তানভীরকে শোয়াল। চলে যেতে নিলে তানভীর লাবিবার হাত শক্ত করে মুঠোয় পুড়ে নিল। লাবিবার মাথা চরম মাত্রার খারাপ হয়ে গেল। হাত ছাড়িয়ে নিতে চাইল। ছাড়ুন, একদম ধরবেন না আমাকে, এক্ষুনি ছাড়ুন, আই লাভ ইউ জান, মাতলামো বন্ধ করুন, উস আউট মি জান। মুখটা বড্ড নিষ্পাপ দেখাল। লাবিবা আর চিৎকার করতে পারল না, শুধু বলল, ঘুমিয়ে পড়ুন, সকালে আপনার সাথে আমার বোঝাপড়া হবে। ঝট করে তানভীর হাত টেনে বুকের উপর ফেলল। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বুকের নিচে ফেলল লাবিবাকে। মুখ নামিয়ে গলায় নাক ঘষল। লাবিবা বুঝে গেল এই ছোঁয়ার মানে। এখানে আর এক মুহূর্ত থাকা ইম্পসিবল। কাল বিয়ে আজ, তাছাড়া যে কোনো মুহূর্তে যে কেউ চলে আসতে পারে। লাবিবা তানভীরের মুখটা দুহাতে আগলে ধরে মুখের উপর টেনে তুলল। চোখে চোখ রেখে বলল, আমি যাচ্ছি হে। কাল সকালে বিয়ে তো, একটা দিন প্লিজ ধৈর্য ধরুন, প্লিজ। একটা সত্যি বলি যান, ট্রাস্ট মি, আমি মাতাল নয়। লাবিবার কান্না ছেড়ে এবার হাসি পেল। শরীরের ব্যালেন্স রাখতে পারছে না অথচ বলছে মাতাল নয়। আরেকটা কথা বলি যান। বলুন। আমার না একটুও ধৈর্য নেই, কিন্তু তোমাকে বিয়ে করতে আমি যতটা ধৈর্যশীল হয়েছি তুমি না থাকলে নিজেকে এতটা ধৈর্যশীল কখনোই মানতে পারতাম না। কেন এত অপেক্ষা করতে হয় তোমাকে নিজের করে পাবার জন্য? কোনো আকাশের চাঁদ তুমি যে আমার আকাশে পৌঁছতে এতটা সময় লাগিয়ে দিচ্ছ। আপনার আকাশে তো আগেই যেতে পারতাম। আপনিই তো আমাকে রিজেক্ট করে দিয়েছিলেন। আপনার দোষেই এখন আপনার এত কষ্ট। আমি তো তোমাকে ভুলতে চেয়েছিলাম জান, পারলাম কই। তোমার ওই হরিণীর চোখ, টিংটিঙে নাক, ছোট্ট তুলিতে আঁকা ঠোঁট আমার কল্পনায় জেঁকে বসল। তোমার প্রত্যেকটা পদক্ষেপ আমার বুকে ঝড় তুলতে যথেষ্ট। তোমার এই নরম গরম গোলগাল দেহ, এই দুটো উন্মম। তানভীর আর একটা কথা উচ্চারণ করতে পারল না। লাবিবা মুখ চেপে ধরেছে তার। মৃদু শাসন করল, অসভ্য। আমি নিশ্চয়ই সেকেন্ড লিস্টে ছিলাম, নয়তো রিজেক্ট হতাম না। এটা নিয়ে এত আক্ষেপ তোমার? জানো আমি ছোট থেকেই আমার মোমের মতো একজন বউ চাইতাম। মোমের পুরো পৃথিবী মানে পাপা আর আমরা। খুব সাধারণ কিন্তু তার ভেতর অসাধারণ। আমার মোমের মতো ভালো, হাসি খুশি, নাটকীয় মহিলা আজ পর্যন্ত আমি দেখিনি। মম ভীষণ আহ্লাদে, কিন্তু যেটা চাইবে সেটা করেই ছাড়বে, তবে এতে আমাদের মঙ্গল হবে। পিএইচডি ধারী হয়েও মম পাপার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। ভালোবাসা কি, ভালোবেসে কিভাবে সুখে থাকা যায় সারা জীবন একসাথে, তা মম পাপাকে দেখেই শিখেছি। পাপার কাছে মম সর্বোচ্চ প্রায়োরিটি। যখন আমাদের প্রসঙ্গ উঠত তখন পাপা একটাই কথা বলতো, আমি যদি গাছের যত্ন নিই ফল অবশ্যই পুষ্ট হবে। এরপর আর কোনো কথা থাকে বলো? পাপার বাহিরে কাজ আর ভেতরে মম। 10 মিনিট যদি রেস্টের জন্য সময় পায় তখন হিসেব করে এই 10 মিনিটে বাড়িতে পৌঁছে একবার মমকে দেখে যেতে পারবে কিনা। যদি না পারে তো ভিডিও কলে রাখবে। মমকে ভিডিও কলে রেখে হলেও পাপা চোখ বন্ধ করে রেস্ট নিবে প্রয়োজনে। এই মম আজ ওমেনদের নিয়ে কাজ করছে, সেটা বলতে পারো নিজ ইচ্ছা থেকে পাপার ইচ্ছেতেই। এতে মোমের যেমন সময় কাটে রাজনীতিতে বড় প্রভাব ফেলে। এসব তোমার ছোট্ট মাথায় ঢুকবে না। মম যেখানে পাপা ঠিক সেখানেই। তাদের মতো সুখী কাপল আমি আজ পর্যন্ত দেখিনি। আমি খুঁজছিলাম মোমের মতোই একজন, সাধারণের মাঝে অসাধারণ, ব্রিলিয়ান্ট, তবে যে স্যাক্রিফাইস করতে জানে। জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে আমাদের প্রয়োজন সুখ এবং শান্তি। আমি তাকেই চাই যার কাছে আমার শান্তি মিলবে, যাকে অনুভব করতে গিয়ে আমি সুখ অনুভব করব। আমি পেয়ে গেলাম আমার সেই সুখকে। তোমার কাছেই মেলে আমার শান্তি।
কিন্তু জানতে পারলাম সেই সুখ আমার জন্য নয়। ভুলতে চেয়েছিলাম তোমাকে, প্রচুর চেষ্টা করেছি, পারিনি। তোমার ভাই সাক্ষী, আমার চাওয়া তোমার চাওয়া কখনোই এক নয়। পরিচয় কখনোই এতটা জরুরি নয় আমার জন্য যতটা জরুরি এক প্রহর শান্তি। দুর্গম পাহাড়ে বসবাসরত যাদের নেই কোনো কারেন্সি, নেই কোনো পরিচয়, লোকালয়ের কেউ চেনে না তাদের, তারাও পিচুফুলি লাইফ লিড করে। তাদের মাঝেও ভালোবাসা আছে। আমি মনে করি যার জন্য আমার বয়ে চলা, আমার পরিশ্রম, তাকে যখন তখন দেখতে মনে চাইলে, তাকে ছুতে ইচ্ছে করলে, পাশে চাইলে যদি না পাই তাকে, তাহলে সেটার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। আমি একদম গৃহস্থ একজন বউ চেয়েছিলাম, যে আমাকে ভালোবেসে নিজ ইচ্ছায় আমার অন্দরে প্রবেশ করবে, জোরপূর্বক নয়। তোমার সম্পর্কে তোমার আব্বুর থেকে জানার পর আমার মস্তিষ্ক জানান দিয়েছে তুমি আমার জন্য নও। অত্যধিক আদরের মেয়ে যে বিয়ের পরেও বাবার নেওটা থাকবে, বাকি সব ভুলে তাকে কিভাবে বউ বানাবো? আমার বউ মানে পুরোটাই আমার। আমার যেখানে বউ সেখানেই থাকবে। কিভাবে মেনে নিব আমাকে রেখে দিনের পর দিন বাবার বাড়িতে পড়ে থাকবে? সে বউ ক্যারিয়ার ক্যারিয়ার ফ্যামিলি করে মেতে থাকবে, চাকরির সূত্রে এখানে সেখানে থেকে বেরাবে, তার যদি ইচ্ছে হয় আমাকে দু একটা বাচ্চা গিফট করবে, দ্যাটস ইট। মন চাইলে সে যে আমার সাথে চিট করবে না তার কি গ্যারান্টি আছে? এমন এগ্রিমেন্টে সাইন করার থেকে অন্য মেয়ে বিয়ে করাই উত্তম। একরাশ রাগ ঝেড়ে দিল তানভীর লাবিবার উপর। লাবিবা মোটেই অবাক হল না। সে তো সারাজীবন এসবের স্বপ্ন দেখে আসছে। স্বামী সংসার তার চিন্তাধারার আশেপাশেই ছিল না। আজ যা বুঝে, বিয়ের আগ পর্যন্ত ও ততটুকু বুঝত না। সময় সবটা বুঝিয়ে দেয়। আনকোরা মনে তাই তো এত ভয়। তানভীরের রাগ পড়ার আগেই মনে যে প্রশ্ন উঠল সেটাই প্রকাশ্যে জানতে চাইল। তাহলে এখন কেন বিয়ে করলেন আমাকে? কিছুই তো পরিবর্তন হয়নি। না আপনার চাওয়া, না আমার চাওয়া। তাহলে সত্যিটা বললে আমাকে খারাপ ভাববে জান। আমার হাজবেন্ড কতটুকু খারাপ আমাকে তো জানতে হবে। নরমালি নিলে বলতে পারি। বলুন। তোমাকে প্রথমে ভালো লেগেছিল, কিন্তু আমি ভালোবাসিনি। ভালোবাসাটা ধীরে ধীরে হয়ে গেছে। যখন আমি তোমাকে ভুলতে চাই, তোমার জায়গায় অন্য কাউকে বসাতে চাই, আমার মোটেও খারাপ লাগেনি। কিন্তু আমার মস্তিষ্ক জানান দেয় এই মেয়েটার থেকে ওই মেয়েটা ভালো ছিল। এই আর ওই এর মাঝে ফাটকে পড়ে যাই আমি। শত শত সুন্দরী আমার জন্য পাপা হাজির করে। তিনি দেখে শুনে বিয়ে দিবেন আমাকে। ভাইয়ার মতো ভুল যেন না করি, সজাগ দৃষ্টি দেন। ওভার স্মার্ট, বড়লোকের বেহায়া মেয়েদের ভিড়ে আমি বিরক্ত হয়ে উঠেছিলাম। এত এত সুন্দর মুখ, অথচ কোনো মায়া নেই। মায়া পেলেও সেই মায়া আগে থেকে অনেকেই পড়ে আছেন। আমি কারো সাথে নিজেকে ম্যাচ করতে পারছিলাম না। বারবার তোমার কথা মনে পড়ত। আমার মনটাও আমার সাথে বেইমানি করে বসে। যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি যৌবনে পা রাখার ঠিক আগের সময় অতিবাহিত করছো। আর এখন পূর্ণ যুবতী। ওই যে বলে না, কায়া দেখলে মায়া বাড়ে। চোখের সামনে তোমার সময় পেরোনোটাকে আমি নিতে পারছিলাম না। অন্য কারো প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। বেহায়া চোখ দুটো শুধু তোমার উপরেই পড়ে। ছায়ার মতো ঘুরতে থাকি তোমার আশেপাশে। সাথে পাই তোমার বাবার অপমান। উনি আমাকে পছন্দ করেন না। উনার মতে রাজনৈতিক মানুষ সব সময় অসৎ। অনেকগুলো ভুল ধারণা নিয়ে বসবাস করেন। একটা জেদ চেপে বসে মনের মধ্যে। তোমাকে আমার চাই চাই। রাতের ঘুম হারাম হয়ে যায়। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি দিনে দিনে আরো ফুলে ফেপে উঠো। মানুষের নজর থেকে যতই নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করুক তোমাকে তোমার বাবা, কিন্তু আমার থেকে পারেনি। নেহাত অতি ভদ্র বলে বেডরুম অবধি নজর দিইনি। কিন্তু তোমার বেশিরভাগ সময় কাটানোর জায়গা ছাদে ঠিকই আমার নজর ছিল। তোমার রাত বিরাতে ঘুরে চলা এত কনফিডেন্স আমিই জুগিয়েছি। তুমি ভেবে চলেছ তোমাকে তোমার বাবা প্রোটেক্ট করে, আসলে তোমাকে প্রোটেক্ট করি আমি। তোমার বাবা আমার হাতে মেয়েকে ছেড়ে রেখেই বেইমানিটা করে বসল। কিন্তু আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারল না।
অনিচ্ছা সত্ত্বেও মেয়েকে আমার হাতেই তুলে দিতে হল। তিনি জানেন আমি তার মেয়েকে কখনোই জোর করব না। সেই রকম বংশের ছেলে আমি নয়। ফাইনালি তুমি আমার বউ। আমি আমার জেদটা বহাল রেখেছি। ভালোবেসেছি। কিন্তু কোনো দাবি জানাইনি। দায়িত্ব নিয়েছি। তোমাকে আগলে রাখার দায়িত্ব আমি ঠিকই পালন করে যেতাম। দিন শেষে একটাই শান্তি, পৃথিবীর যেখানেই যাও আমি জানব আমি আমার ভালোবাসাকে বিয়ে করেছি। সাকসেস লাভারদের একজন আমি। বাট ট্রাস্ট মি লাব্বু, who are a poisonous halfling. Who know how to make a saddle of happiness form responsible. আমার ধারণা মাত্রই ভুল ছিল। তুমি ভুল করেছ। ভীষণ বড় ভুল করেছ। এই এগ্রেসিভ মানুষটাকে তোমার সারাজীবন সহ্য করে যেতে হবে। আমি ভীষণ লোভী। তোমার উপর ভীষণ লোভী। তবুও তুমি যদি চাও আমি আমার লোভ সংযত করে নেবার চেষ্টা করব। তোমার ফ্রিডমে আমি কখনোই বাধা দিব না। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমার স্বপ্ন আমি একটা একটা করে পূরণ করেছি। তোমাকে একান্তই নিজের করে পাওয়া ছিল আমার সবথেকে বড় স্বপ্ন পূরণ। তুমি তোমার স্বপ্ন পূরণ করো। যদি কখনো মনে হয় আমি তোমার স্বপ্নের কোনো অংশে ছিলাম তবে জেনে নিও আমি অনেক আগেই তোমার হয়ে গেছি। তুমি আমার অস্তিত্বের সাথে মিশে গেছ। তুমি ছাড়া আমার কারো প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কি বুঝাতে চান? আমি আপনাকে ছেড়ে যাব? উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দেয় লাবিবা। গলার হারগুলো স্টেপ বাই স্টেপ পরিয়ে দিচ্ছিল মেয়েটা। লাবিবার কথা শুনে হাত থমকে যায়। লাবিবার ফেসের দিকে নজর রেখে জিজ্ঞেস করে, ম্যাম আপনি এভাবে ফুঁসছেন কেন? আজকের দিনে প্লিজ স্যারের সাথে ঝগড়া করবেন না। স্যার আপনাকে ভীষণ ভালোবাসে। আপনাকে বেস্ট সাজটা দেবার জন্য আমাদের ডাবল টাকা দিয়ে ফোর্স করে এখান অবধি নিয়ে এসেছে। পার্লারের নাম কি আপনাদের? পিঙ্কলেট পার্লার অ্যান্ড স্যালুন। লাবিবা বাঁকা চোখে তাকায়। অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয়, আপনারা কবে থেকে হোম সার্ভিস দিচ্ছেন? সরি ম্যাম, আমাদের মতো পার্লার কখনোই হোম সার্ভিস দেন না। অতিরিক্ত চার্জ এবং আমাদের ওনার স্যারের কমন ফ্রেন্ড হওয়ায় আমরা এতদূর এসেছি। বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনাদের স্যারের ফ্রেন্ড থাকতে হবে। একই এজেন্সি খুলে বসেছে। মেয়েটা মুচকি হাসে। ম্যাম আপনি ভীষণ কিউট। সব ফ্রেন্ড ছেড়ে স্যার কিন্তু আপনাকেই ভালোবেসেছে। আমি বলি কি? বালিকা বুঝে কি? শুনুন আপনাকে একটা সত্য কথা বলি। আপনার স্যার মোটেই আমাকে ভালোবাসেনি। ভালোবাসলে আমার কষ্টটা চোখে পড়ত। বরং আমি ভালোবেসেছি। তার কষ্টটা সবার আগে আমিই বুঝতে পারি। বুঝেছেন? জি ম্যাম। স্যার ঠিকই বলেছিলেন। আপনি সত্যিই স্পষ্টবাদী। যা মনে আসে তাই বলে দেন। আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। লাবিবা চোখ পিট পিট করে তাকায়। স্যার আপনাকে বলেছে? না ম্যাম। স্যার আমাদের ওনারকে বলেছেন। আমি শুনেছি। আচ্ছা। তাহলে ঠিক আছে। জি ম্যাম। মেয়েটা তারপরেও মুচকি মুচকি হাসছে। লাবিবা বুঝে পায় না এত হাসির কি মানে। অন্য রুমে রোজিকে সাজানো হচ্ছে। রোজির বিয়ের শপিং রোজি নিজে করেছে বলে ইচ্ছা অনুযায়ী ব্রাইডাল ড্রেস নিতে পেরেছে। কলাপাতা রঙের লেহেঙ্গাটা পরার পর যে কি সুন্দর লাগছিল। ওকে তো টেনেই নিয়ে গেল সাজাতে। ঈষৎ লাবিবা যদি আরেকটু দেখতে পেত। তামিমের সামনে যখন যাবে তখন তামিম কেমন করে তাকাবে। চিকনি চামেলি থেকে চোখ সরবে। আশেপাশে সব যদি ব্লক হয়ে ফোকাসটা রোজির দিকেই হয় তাহলে কেমন সিন ক্রিয়েট হবে। এখান থেকে বেরিয়েই ক্যামেরাম্যানের সাথে যোগাযোগ করতে হবে। রোজি তামিম একেবারে মুখোমুখি। রোজি লজ্জায় মাথা নিচু করে হাসছে আর তামিম হা করে গোল্লা গোল্লা চোখ বানিয়ে গিলছে আই মিন দেখছে। জোস একটা রোমান্টিক শ্যুট হয়ে যাবে। রোজি আসে কিছুক্ষণ পরেই। তার সাজ কমপ্লিট। তাকে দেখেই প্রত্যেকে চিৎকার দিয়ে উঠে। মারিয়া গিয়ে জড়িয়ে ধরে, মামনি তোমাকে এত সুন্দর লাগছে। ছোট মাম্মিকেও সুন্দর লাগছে। আমি প্রথম সেলফি নিব তোমাদের সাথে। রোজি গালে গাল লাগিয়ে আদর করে দেয়।
লাবিবা প্রশংসায় পঞ্চমুখ হয়। চোখ মেরে বলে, পাগলের ডাক্তার কি জানে তাকে সত্যি সত্যি এবার পাগল বানানোর ষড়যন্ত্র চলছে। রোজি হেসে জবাব দেয়, তাকে এটাও জানাতে হবে মেইন কালপ্রিটটাকে। আপু, এদিকে আসো। দাঁড়াও। আস্তে হাঁটো। আরে এসো। কোথায়? বড় আয়নার সামনে গিয়ে লাবিবাকে দাঁড় করাই। পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, আগে নিজেকে দেখো, তারপর আমার পেছনে লাগতে আসবে। লাবিবার চোখ একবার আয়নায় পড়তেই সাথে সাথে চোখ সরিয়ে নেয়। না আপু, আমি দেখব না। দেখো আগে নিজেকে। অসম্ভব। লাবিবার হঠাৎ এরকম চিল্লিয়ে উঠাতে উপস্থিত সবাই ভড়কে যায়। এনা খেয়াল করে লাবিবা মৃদু কাঁপছে। কেন কাঁপছে? জিজ্ঞেস করে। লাবিবা, তোমার কি শরীর খারাপ লাগছে? লাবিবা মাথা নাড়ায়। লাগছে না। তবে এটা বুঝতে পারে লাবিবার মাথার ভেতর কিছু একটা চলছে, যেটা নিয়ে সে চিন্তিত। পার্লারের মেয়েটা বলে, ম্যাম কি এখনো স্যারের উপর রাগ করে আছেন? না। রোজি জানতে চায়, কেন রাগ করবে? একটু আগেই তো ম্যাম স্যারের সাথে কথা বলছিল। এক একজন এক এক ধারণা নিয়ে বসে থাকে। লাবিবার ভেতরে কি চলছে তা কারো জানার কথা নয়। বউ নিয়ে যাবার একটু আগে সাবিনা হাতে প্লেট নিয়ে আসে। পোলাও এর উপর শুধু একটা রোস্ট মাখিয়ে ঝটপট মুখের সামনে ধরে বলে, হা করো। পরে কখন না কখন খাওয়া হবে। দুটো মুখে দেও। খাবো না আম্মু। এগুলা বললে হয় মা? ঠিক মতো খাচ্ছিস না। কি কারণ? তানভীরের সাথে ঝগড়ার কথাটাও কানে আসে। সাবিনা অস্থির হয়ে উঠে, এভাবে সব সময় ঝগড়াঝাটি করলে চলে? কদিন পর সমস্যা করিস। আজকের পর থেকে যেন আমি এসব না শুনি। আমার কি দোষ? দোষ গুণ পরে হবে। 4টা লুকোমা মুখে দেও লাবিমা। প্লিজ। আমার গলা দিয়ে নামবে না। আমি তো আর তোমার শ্বশুর বাড়ি গিয়ে খাইয়ে আসতে পারবো না। মেয়ে তুলে দিচ্ছি। প্রাণটাই দিয়ে দিচ্ছি। প্রতিদিন কে খাবে আমার হাতের লুকোমা? লাবিবা উঠে যায়। আম্মু যাও তো এখান থেকে। আমার সামনে কাঁদবে না। আমাকে একদমই ইমোশনাল করার চেষ্টা করবে না। বিয়ে তোমরা দিয়েছ, আমি করিনি। কে শুনে কার কথা? সাবিনা একা নয়। ভাবি, কাকি, বোনেরা এসে জুড়েছে মরা কান্নার। লাবিবা যথেষ্ট ডিস্টেন্স মেইনটেইন করছে। ওই দলে যাবে না। কার রাগ কাকে দেখাবে জানে না। তাকে শক্ত হতে হবে। না খাওয়া না দাওয়া। ঘুমাতে পারে না। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। মিশ্র অনুভূতি। একদিকে স্বামী, আরেকদিকে বাবা মা। একটা মেয়েই জানে এই সময় এই পরিস্থিতির কতটা যন্ত্রণা। যত দূরে থাকতে চাইছে বাবা মার থেকে, তত তাকে কাঁদাতে চলে আসছে একে একে মানুষগুলা। সাবিনাকে ধরে নিয়ে চলে যায় অন্য রুমে। সবাই বুঝো দিতে থাকে তাকে। মেয়ে তোমারই থাকবে। দূরে চলে তো যাচ্ছে না। এত ভালো মেয়ে জামাই পাইছ, দোয়া করো মেয়েটার জন্য যেন সুখী হয়। চোখের জল ফেলে মেয়েটাকে কেন দুর্বল করে দিচ্ছ? ইসমাইল দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে স্টেজে যাবে বলে। লাবিবা বের হতেই ইসমাইল আরও এগিয়ে যায়। লাবিবা এক পলক দেখে নেয় তাকে। ইসমাইলকে আজ ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে। মুখের দিকে তাকিয়েই চোখ সরিয়ে নেয় লাবিবা। বাবার বুকে শরীর ছেড়ে দিয়ে বলে, শরীরটা ভালো লাগছে না আব্বু। ইসমাইল সাথে সাথে সাবিনাকে ডাকে, আমার মেয়েকে খাওয়ানি। শরীর খারাপ লাগবে কেন? কি খেয়েছ দুপুরে আব্বু? লাবিবা মিষ্টি হাসে। এই তো তার আব্বু। একটু আগের ভেঙে যাওয়া মানুষ এখনো মমতাপূর্ণ হয়ে উঠেছে। ইসমাইল আবার জিজ্ঞেস করে, কি খেয়েছ আব্বু? লাবিবা উঠে দাঁড়ায়। হাতের উপর হাত রেখে বলে, আব্বু চলো। ইসমাইল মাথা নাড়ায়। লাবিবাকে নিয়ে এগিয়ে যায়, নিজের অস্তিত্বকে হস্তান্তর করতে। হাঁটতে হাঁটতে অনেক কিছু বলে, যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিবে।
আর ফোন যদি না থাকে কাছে তাহলে তোমার শাশুড়ি, খালা শাশুড়ি তো আছেই। ম্যাডামকে বলবে, যা যা রিচুয়াল আছে সব মানবে, আর তর্কে যাবে না। এ সময় অনেকেই অনেক কিছু বলে, মাটির দিকে তাকিয়ে সব মিশিয়ে দিবে। লক্ষ্মী মন্ত হয়ে থাকবে, কাল তো বাড়ি নিয়েই যাব। মুখটা একটু খানি হয়ে গেছে। চিন্তা করো না। হ্যাঁ। লাবিবা উপর নিচ মাথা আড়ায়। ইসমাইল আবার বলে, আর তানভীর তো আছে, ও সব দেখে রাখবে। লাবিবা চকিতে বাবার দিকে তাকায়। হ্যাঁ, এই কথাটা তার বাবাই বলেছে। এদিকে অফ হোয়াইট শেরওয়ানি পরে মাত্রই এসে দাঁড়ালো তামিম। পাশেই তার বাবা ফিরোজ খান এসে দাঁড়িয়েছে। ছেলের পিঠে হাত রেখে ইশারা করে কাজীর পাশে গিয়ে বসতে। পাশাপাশি দুটো বসার গদি পাতা হয়েছে। মাঝখানে রজনীগন্ধার দেয়াল। কাজী এসে বসেছেন তার মাঝ বরাবর। দুই ছেলের বিয়ে একসাথে দিচ্ছেন ফিরোজ খান। আয়োজনে কোনো কমতি নেই। দুই পুত্রবধূকে ঘরে তোলার জন্য সোহানা ইসলাম অপেক্ষা করছেন বাসায়। তিনি আসেননি আজ। ফিরোজ খান তামিমকে অবজার্ভ করলেন। ছেলে মেয়েকে বাবা মাই আগে বুঝতে পারে। এই মুহূর্তে ঠোঁটে হাসি ফুটিয়ে যন্ত্রের মতো ছেলেটা যে দাঁড়িয়ে আছে, অথচ তার বুকে এক বুক কষ্ট। সেই কষ্ট লাঘব করতেই নতুন কারো আগমন। ফিরোজ খান তাগিদ দিলেন তাড়াতাড়ি কনেদের নিয়ে আসতে। তামিম অনুমতি চায়, পাপা চলো বসি। মাই সান, আই উইশ তুমি এই মোমেন্ট থেকে সকল দুঃখ কষ্ট ভুলে সুখী হও, নতুনকে বরণ করে। আমার বৌমা তোমার সকল কষ্ট ভুলিয়ে দিবে। তুমি ও আমার বৌমার কষ্টগুলো দূর করে দিবে। তুমি ভুলে যেও না, আমি তোমার জন্য পূর্ণ কাউকে নয়, ভাঙা কাউকেই নিয়ে আসছি, যাতে তোমরা দুজনে একত্রে হয়ে পূর্ণ হতে পারো। জি পাপা। তামিমকে বসিয়ে তানভীরকে ডাকে ফিরোজ খান। ব্ল্যাক শেরওয়ানি মাথায়, মেরুন পাগড়িতে রাজার বেশে বিয়ে করতে যাচ্ছে সে। দুই ছেলেকে দেখে আজ ফিরোজ খানের প্রাণ জুড়িয়ে গেছে। এখন ঘরের লক্ষ্মীদের মুখখানা দেখার বাকি। অপেক্ষা করছেন ছেলে, ছেলের বউ দেখে দোয়া করবেন বলে। বসে পড়ো। হুম পাপা। ইসমাইলের কথা শুনতে শুনতে বেখেয়ালি ভাবে পা ফেলে লাবিবা। হাই হিল কাত হয়ে পড়ে। ইসমাইল সাথে সাথে ধরে ফেলে। পায়ে লেগেছে। ঠিক আছি আব্বু। তানভীর আসন ছেড়ে উঠে যায়। লম্বা কদম ফেলে মুহূর্তেই লাবিবার সামনে এসে দাঁড়ায়। হাই হিল দেখে পার্লারের মেয়েটাকে ডাক দেয়। মমি ক্যাটস কোথায়? স্যার ম্যাম হাই হিলই চুজ করেছে। আমি তোমাকে বলিনি ক্যাটস পড়াতে? যাও নিয়ে আসো। মেয়েটা দৌড় দেয়। তানভীর হাঁটু গেড়ে বসে সোজা পা থেকে হিল ছাড়িয়ে নেয়। লাবিবা বাধা দেয়। আমি খুলব না। তুমি তো হাঁটতেই পারছ না। ইটস অ্যাক্সিডেন্ট। আমি পারব। ক্যাটস পড়ো। আমি তো আপনার লেভেলেই পৌঁছাব না। তানভীর আর কোনো উত্তর দিলও না। মৌমির হাত থেকে ক্যাটস নিয়ে নিজে পায়ে পরিয়ে দেয় হাঁটু গেড়ে বসে। লাবিবা তানভীরের কাঁধে হাত থেকে ব্যালেন্স রাখে। এক হাত ধরে আছে বাবা, আরেক হাত স্বামীর কাঁধের উপর। চমৎকার এই বধূর পা জুতো পরিয়ে দিচ্ছে তার স্বামী। সুন্দর। ভরসা এবং ভালোবাসা দুটোই সুন্দর। একসাথে রাজ্যটককে মুগ্ধ চোখে দেখছে উপস্থিত থাকা মেহমান। আর লাবিবা দেখছে তানভীরকে। আজকে কি জেন্টস পার্লার থেকে সেজে বর সেজে এসেছে? হয়তো বা তাই। এই পুরুষটা এত সুন্দর কেন? কেন এত সুন্দর হতে হবে? কেন লাবিবার কায়া নাড়িয়ে দেয়? কেন এত কেয়ারিং হতে হবে তাকে? সে কি জানে তার জন্য বয়ে চলা বুকে শত শত ঝড়ের কথা? সে কি বুঝে তার ছোঁয়ায় লাবিবার ছোট্ট কায় কম্পন সৃষ্টি হবার কথা? সে কি জানে তার হঠাৎ এই পরিবর্তন কতটা এলোমেলো করে দিয়েছে লাবিবাকে? যার উপর স্বৈরাচারী মনোভাব পোষণ করে সেই ব্যক্তি যখন প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে মিশে যায়, তখন কিভাবে সহ্য হবে এত যন্ত্রণা? লাবিবার বলতে ইচ্ছে করে, খান সাহেব শুনছেন? আমি শান্তি পাই না। কিছুতেই শান্তি পাই না। আপনি কাছে থাকলেও শান্তি পাই না, দূরে গেলেও পাই না। আমাকে একটু শান্তি দিন না।
ভালোবাসায় এত যন্ত্রণা জানলে আমি ভুল করেও ভালোবাসতে যেতাম না, কখনো না। উঁচু সল্টের ক্যাটস পরে লাবিবা তানভীরের কাঁধ অবধি নাগাল পেল। অজান্তেই ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। আর উঁচু হতে হবে না, তাকে ছোঁয়ার জন্য হাত তো আছেই। সামনাসামনি বসিয়ে দেওয়া হলো দুই বধূকে। এখনও দুই বধূর মুখ কেউ দেখেনি। লম্বা ঘোমটা টেনে আড়াল করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম বর কনের মুখ দেখবে, তারপর অন্যরা। তামিম আর চোখে একটু একটু রোজির দিকে তাকাচ্ছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা মোটেই তার শোভা পাবে না। এই বয়সে বিয়ে, অস্বস্তি তো কাজ করবেই। লোকলজ্জা বলে তো কিছু আছে। তানভীর আবার ওসবের ধার ধারে না। বিয়ে তার, বউ তার। এখানে লোকজনের সমুদ্র বয়ে গেলে তার কি করার? তার চোখ তো ঘোমটার আড়ালে বউয়ের উপরই আবদ্ধ। লাল বেনারসিতে বউটাকে কত সুন্দর লাগছে। উজ্জ্বল শ্যামবরণ কন্যার রূপ যেন আর ধরে না। কোমল হাত জোড়ায় সোনার অলংকার যেন প্রতিফলন সৃষ্টি করেছে। ওই হাত জোড়ার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তানভীরের এখনই ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। এখনই না ছুলে যেন তার জান যাবে। তৃষ্ণার্ত কাকের মতো অসহায় দৃষ্টিতে লাল ঘোমটার আড়ালে বউটার দিকে তাকিয়ে ঢুক গিলে। কবুল পরে বিয়ে সম্পন্ন করে দেয় বউয়ের দিকে তাকিয়েই। কাজী আলহামদুলিল্লাহ বলে মোনাজাত ধরে। লাবিবাকে অনুসরণ করেই তানভীর হাত তুলে মোনাজাত ধরে। দুটো মানুষের মনজাতে একটাই চাওয়া, বিপরীতে থাকা মানুষটা। উকিল সহ কাজী এবং মুরব্বীরা উঠে যাবার পর তানভীর হাঁটুর উপর ভর করে লাবিবার দিকে হাত বাড়ায়। ঘোমটা তুলে কপালে ঠোঁট ছুঁয়ে অশান্ত মনটাকে শান্ত করে নেয়। বউ সাজে লাবিবাকে মুগ্ধ হয়ে দেখে। শালীরা জিজ্ঞেস করে, দুলাভাই মাথা কি ঘুরে গেল? ধরব নাকি? তানভীর হাসতে হাসতে মাথা নাড়ায়। দ্বিতীয়বার কপালে চুমু দিয়ে বলে, মাশাআল্লাহ। তানভীরের অবস্থা দেখে তরুণদের মাঝে হাসির রোল পড়ে। তানভীরকে বলে, দুলাভাই পাশে এসে বসেন। তানভীর লাবিবাকে পাশাপাশি বসিয়ে আয়না ধরা হয় সামনে। দুই মাথা একসাথে পেছনে থেকে চেপে ধরে বলে, দুলাভাই মিররে কি দেখেন? আমার সুখ। ও ও লাব্বু মিররে আর চোখে কি দেখে? আমার আবছা অন্ধকার জীবনের চন্দ্র। আরে বাহ, সাধু সাধু। এনার হাজবেন্ড জিজ্ঞেস করে, কত বছর ধরে একসাথে? এরেঞ্জ? হুয়াট? মাথা ঘোরার উপক্রম। তামিম দুঃখী দুঃখী মুখ করে বলে, অ্যাক্সিডেন্ট। কোনোটা ধরব? আকাশ বলে, লাভ ম্যারেজ। নাকিব বলে, ফোর্স ম্যারেজ। উর্মিলা বলে, আমি সাক্ষী আছি। রোজি মিনমিনিয়ে বলে, ভাইয়ার না শুনেছি ওয়ান সাইড লাভ। হচ্ছেটা কি? লাবিবা ঠোঁট টিপে বলে, দুলাভাই ডলার ছাড়েন নয়তো আসল কথা বের হবে না। শালা শালার বউ দুটোরই আমার ডলারের দিকে নজর। এখানে আর থাকাই যাবে না। দুলাভাই একটা নোট ছাড়েন, গল গল করে কথা বের হবে। যা তোদের হানিমুন ট্রিপ আমার পক্ষ থেকে। হুররে! দুলাভাই লাভটা আগদের পরে হয়েছে। অ্যান্ড এখন আমরা সারা জীবন থাকব একসাথে। দোয়া রাখবেন। অবশ্যই। বিদায় বেলায় লাবিবার হাত ছাড়তে হয় তানভীরের। প্রিয়জনদের থেকে বিদায় নেওয়া কতটা কষ্টের তা প্রত্যেকটা মেয়েই ভোগ করে। মায়ের গলা ধরে সমস্ত কষ্ট উগরে দিচ্ছে লাবিবা। ছোট ছোট ভাই বোনেরা লাবিবাকে ঝাপটে ধরে হাউমাউ করে কাঁদছে। গমগমে উল্লাসে মাতোয়ারা বিয়ে বাড়িতে কিছুক্ষণ পরেই শোকের ছায়া পড়ে গেছে। কান্নার আওয়াজে ধ্বনিত হচ্ছে চারপাশ থেকে। তানভীর গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিদায় শেষ হবার। ছেলে বাড়ি মেয়ে বাড়ির সবাই কেঁদে দিয়েছে। কেউ নিজেকে আটকে রাখতে পারেনি। তানভীর দূর থেকে লাবিবাকে দেখছে। এত কাঁদছে কেন মেয়েটা? এত কেন কাঁদতে হবে? আজকাল যুগে কেউ এভাবে বিয়েতে কাঁদে? নাচতে নাচতে শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরের এক মেয়েকে বিয়ে করলে বোধহয় এমনি হয়। তানভীর পা উঁচু করে ভিড়ের ভেতরটা দেখল। কোথাও ইসমাইল নেই। এই কান্নাকাটি পর্ব শেষ হবে না যতক্ষণ না ইসমাইল এসে বিদায় দিচ্ছে। বাপ পাগল, মেয়ে এক্ষুনি বাপের খোঁজ করবে।
ড্রাইভারকে ইশারা করে তানভীর ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ল। প্যান্ডেলের এক কোণে বসে আছে ইসমাইল। দুহাতে মুখ চেপে আছে। তার পাশেই বসে অনর্গল চোখ মুছে যাচ্ছে রোজির বাবা। দুই পাশে চাচা জেঠরা দাঁড়িয়ে। ফিরোজ খান সামনে চেয়ারে বসে একের পর এক সান্ত্বনা দিচ্ছে। তানভীরের একটু খারাপ লাগল। অদূরে নিজের ভবিষ্যৎ থেকে একবার ঘুরে এলো। না, সে কোনো সাধারণ বাবা হবে না। অসাধারণ চিন্তার বাবা হবে নিজের শ্বশুরের মতো। তাও যদি নিজের মেয়ের জন্য একটা দ্বিতীয় তানভীর খান খুঁজে পায়। তানভীর গিয়ে ইসমাইলের পাশে বসল। ডাকল, আব্বু। ইসমাইল মুখের উপর থেকে হাত সরিয়ে তানভীরের দিকে তাকাল। লাল চোখ জোড়া মিনিটেও ঘোলা হয়ে এলো। কাপা হাতে তানভীরকে বুকে টেনে নিল। কপালে চুমু দিয়ে ডাকল, আমার আব্বু। আমাদের গাড়িতে দিয়ে আসেন আব্বু। যাও আব্বু। আসছি আমি। বাবার গলা ধরে লাবিবা নুয়ে পড়ল। গলা ভেঙে গেছে একদম। ইসমাইল মারে। আমার মা। বলে চোখ ধরে হামলে কাঁদতে লাগল। ছেলেপক্ষরা তারা দিল ও গাড়িতে তুলে দিতে। লাবিবাকে ধরতে এলেই চিৎকার করতে লাগল, আব্বু আমি যাব না। আম্মু আমি যাব না। কাকা আমি যাব না। ও ভাইয়া রে, আমি কোথায় যাব না। আব্বু। তানভীর পাগড়ি গাড়িতে রেখে পকেট থেকে ফোনটাও গাড়ির ভেতরে ছুড়ল। ভিড় ঠেলে গিয়ে ইসমাইলকে বলল, আব্বু আমরা এবার আসি। কাল সকালেই দেখা হচ্ছে। নিজেদের খেয়াল রাখবেন। আমি প্রমিস করছি আপনার মেয়েকে আমি আপনার থেকেও ভালো রাখব। বলতে বলতেই লাবিবাকে ছাড়িয়ে নিয়ে কোলে তুলে নিল। লাবিবা কোলে উঠে আরো চিৎকার করে ছটফট করছে। তানভীর কোনোভাবে এত ভারী গহনা শাড়িতে ব্যালেন্স রেখে গাড়িতে বসিয়ে দিল। হলো থেকে একে একে বরের আত্মীয় স্বজনের 11টা গাড়ি বেরিয়ে গেল। খান বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে একে একে গাড়ি। সোহানা তার বোন বান্ধবী আত্মীয় মহিলাদের নিয়ে গেইটে অপেক্ষা করছে। সব সময়কার হাসি হাসি মুখটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। ফিরোজ খান প্রথম গাড়ি থেকে নেমে এসে সোহানার সামনে এসে দাঁড়িয়ে হাসল। সোহানা ইসলাম যেন আনন্দে গলে গেল। ফিরোজ খান মাথায় হাত রেখে বলল, নাও তোমার দুই মেয়ের শখ পূরণ হল। সব ব্যবস্থা করেছ তো? তোমার দুই মেয়ের কোনো অসুবিধা আমি হতে দিব না দেখো। ফিরোজ খান হাসতে হাসতে বাড়ির ভেতর চলে গেল। প্রথমেই বাড়ির বড় বউকে দুধ মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামানো হলো। তামিমের খালা মনি আর মামা নতুন বউয়ের মুখ দেখল সোনার হার দিয়ে। ননাস মুখ দেখল মান্তাসা দিয়ে। অন্যান্য আত্মীয়রা নতুন বউ নামিয়ে আনল গলার চেইন আংটি দিয়ে মুখ দেখে। রোজি বাড়ির গেট পেরোতেই নিতু ইসলাম বলল, বাবা, বৌমাকে কোলে তুলে সরাসরি তোমার রুমে নিয়ে যাও। ড্রয়িং রুমে বসার প্রয়োজন নেই। এমনিতেই অনেক রাত হতে চলল। তামিম মাথা ঝাঁকাল। রোজিকে পাজা কোলে তুলে নিল। রোজি তামিমের বাহুতে শেরওয়ানি খামচে ধরে নিজের ব্যালেন্স রাখল। দু পা ফেলতেই বলল, গলা ধরো। রোজি গলা ধরল। তামিম নাকচ জানাল, এভাবে না, দু হাতে গলা জড়িয়ে ধরো। রোজি দু হাতে গলা জড়িয়েই ধরল। মাথা নিচু করে রইল যতক্ষণ সে ফুলের বর্ষণের মাঝে রইল। অতপর চোখ তুলে তাকাল। তামিম সে চোখ ভরা লজ্জা দেখে মৃদু হাসল। সামনের গাড়িগুলো ক্রস করে তানভীরের গাড়ি গেইটে থামল। লাবিবা এখনো হিক তুলে যাচ্ছে। অথচ বাড়ি পৌঁছতে তাদের প্রায় ৪৫ মিনিট লেগে গেল। তানভীর এতক্ষণ তার এই কাঁদুনে বউটাকেই দেখে গেছে। এক বালতি চোখের পানি ঝরাল। এখন আবার একটু পর পর হিক তুলছে সিটে গা এলিয়ে দিয়ে। তানভীরের এটা দেখতেও ভীষণ ভালো লাগছে। যখন হিক তুলে পুরোটা শরীর সিট থেকে একটুখানি উপরে উঠে আবার নেমে পড়ে। ঠোঁটজোড়া একটুখানি ফাঁক হয়ে আবার বন্ধ হয়ে যায়। নাকটা সংকুচিত হয়ে আবার ফুলে ফেপে উঠে। বড় বড় চোখ দুটো নিস্তেজ থেকে প্রাণ ফিরে পায়। এরকম সৌন্দর্য এর আগেও উপভোগ করেছে তানভীর। তবে স্থান সময় সিচুয়েশন ছিল পুরোটাই আলাদা। একান্ত ব্যক্তিগত সময়ের দৃশ্য চোখের সামনে ভাসতেই তানভীরের মাথা আওলা হয়ে গেল।
মনে মনে দোয়া করল, ওহ গড, এরকম বিধ্বংসী বউ যেন কারো না হয়। সুস্থ চিন্তাধারার ধৈর্যশীল পুরুষটাকে কিভাবে ক্ষমতা প্রয়োগ করে মায়ার জালে উন্মাদ বানিয়ে ছাড়ল। অতপর লাবিবার হিক তোলা দেখে সবাই আহা উহু করতে লাগল। কেউ কেউ হাসতে হাসতে এগিয়ে এল। আহারে বউ, এবার তো চুপ যাও। তোমার বাপের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি নাকি আমরা? হু, বাপের মেয়ে বাপেরই থাকবে। এত কাছাকাছি ইচ্ছে করলেই তোমার বাপ দিনে 10 বার আসা যাওয়া করতে পারবে। চোখ ফুলিয়ে কি করছে দেখ বোকা মেয়ে। আমরা নয় তোমার বাপ মাকে বলে দিব যখন তখন ডাকলেই চলে আসবে। মেয়ের তাদের জন্য মন পুড়ে। আহ, ভাবি সরেন তো, ওসব কিছু না। এখন কাঁদবেই। স্বামীর সোহাগ পেলেই সব ঠিক হয়ে যাবে। সরো তো তোমরা, বউয়ের মুখ দেখতে দাও। তানভীর আগেই নেমে দাঁড়িয়েছে। লাবিবাকে বরণ করা শেষ হলে তানভীর এসে কোলে করে গাড়ি থেকে নামিয়ে নেয়। লাবিবার পায়ের জুতো জোড়া এই ফাঁকে এনা খুলে নেয়। তানভীরকে বলে, আগেই রুমে নিস না। লাবিবার মাথায় একটু পানি ঢালতে হবে। মুখ চোখের কি অবস্থা করেছে। আমি দেখছি আপু, টেনশন নিও না। গোছল করে চুল শুকিয়ে দিস নয়তো ঠান্ডা লেগে যাবে রাতে। ঠিক আছে। লাবিবা তানভীরের ঘাড়ে মুখ গুজে দিয়েছে গলা জড়িয়ে ধরে। তানভীর মুচকি হেসে কানের লতিতে ঝুমকোর উপর চুমু দেয়। ওয়েলকাম টু আওয়ার বেডরুম যান। লাবিবা চোখ তুলে পিটপিট করে তাকায়। মাথা ঘুরিয়ে এদিক ওদিক চোখ বুলায়। এই মুহূর্তে সে বেডরুমের ঠিক মাঝখানে উপস্থিত আছে তার স্বামীর কোলে। পুরো রুম বাহারি তাজা ফুলে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। বিছানায় সাদা চাদরের উপর গোলাপের পাপড়ি দিয়ে লেখা তানভীর প্লাস লাবিবা। এটা দেখেই লাবিবা কুকড়ে গেল। খামচে ধরল তানভীরকে, যতটুকু নিজেকে আড়াল করা যায় তানভীরের বুকে মুখ গুজে দিল। তানভীর ছাড়ার পাত্র না। লাবিবার কানে ফিসফিসিয়ে বলল, লাব্বু জানো তোমার সাথে পরিচয় হবার পর আমার সবথেকে মেমোরাবল মোমেন্ট কখন পাস করেছি? হাজার ভালো মোমেন্ট এলেও যা ওই মোমেন্টকে ছুঁতে পারবে না। কখন? আমাদের ফার্স্ট নাইটে। খান সাহেব, সরি ডার্লিং বাট ইটস ট্রু। এ যুগে এসে বড্ড কপাল করে জন্মালে এটা অর্জন করা যায়। আমার সবথেকে বিভীষিকাময় রাত। ভাগ্যিস করা একটা শ্বশুর পেয়েছিলাম। আমার শ্বশুর আমাকে যা ইচ্ছা তা করলেও একমাত্র তার মেয়ের কারণে আমি তার পা ধরে থাকব সারা জীবন। উনার থেকে আমার অনেক শিক্ষা নেওয়ার বাকি আমার ভবিষ্যতের জন্য। জয় আমার করা শ্বশুরের জয়। কি শুরু করলেন? তানভীর হাসে। লাবিবাও অন্যদিকে মুখ করে হেসে ফেলে। তানভীর গালে আলতো চুমু দেয়। নিচুস্বরে জানায়, তোমাকে প্রচুর কষ্ট দিব, আমি তার থেকেও 100 গুণ বেশি দিব সুখ। তোমাকে কষ্ট দিয়ে আদর করতে আমার বেশ লাগে জান। এর জন্য আমি একটুও দুঃখিত না। না মান, একটা চুমু দাও। পারবো না। এতটা পথ কোলে নিয়ে এলাম, একটা চুমু দিবে না? আপনার কষ্ট হলে ড্রাইভারকে বলতেন। উনি যদি আমাকে কোলে নিয়ে আসতেন একদমই খুঁটা দিতেন না। ড্রাইভারের কোলে উঠতে মন চায় না। একদম গলা টিপে মেরে ফেলব। লাবিবা খিলখিল করে হেসে উঠে। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, আপনি খুব খারাপ স্বামী। কেন? আমার শরীরটা খারাপ আপনি জানেন। কিন্তু এখনও এমন ভাব দেখাচ্ছেন যেন আপনি কিছুই জানেন না। রাতে ঘুমাও না কেন? আপনার চিন্তায় বিভোর থাকি। কেন এত চিন্তা? কারণ আমি আপনাকে ছাড়া থাকি। বড্ড বোকামোটা করে ফেলেছ। এত মাথামোটা বউ হলে তো সমস্যা। বুদ্ধিমান বউ হলে 24 ঘন্টার মাঝে 22 ঘন্টায় ঘুমিয়ে নিত। এরপর আবার টানা 7-8 ঘন্টা কবে ঘুমাবে তার কোনো সিউরিটি নেই। এমনভাবে বলছেন। হ্যাঁ, আপনাকে তো আমি খুঁজেই পাই না। তানভীর নাকে নাক ঘষে বলে, পিছে পিছে দেখ হতাহে কে। আমাকে বিয়ে করে কেমন ফিল করছো রোজ? কেমন? বলতে চাইছি তোমার ফিলিংস কেমন? কি একসেপ্ট করছো আমার থেকে? রোজই মাথা নাড়ায়। কিছু না। যা পেয়েছি তা আমার কাছে স্বপ্ন ছাড়া কিছুই না। তোমার থেকে আমার অনেক এক্সপেকটেশন।
কি কিছু চাওয়ার আছে তোমার থেকে? বলে তামিম এসে সরাসরি চোখ রাখে রোজির চোখে। রোজি ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে, আমার কাছে কিছু নেই আপনাকে দেওয়ার। আপনার তো অনেক আছে। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। তোমার কাছে কি মনে হয় আমি টাকা চাইব? সিরিয়াসলি? রোজি ঝটপট মাথা নাড়ায়। কিছুক্ষণ চিন্তা করে বলে, এটা আমার সেকেন্ড ম্যারেজ। আপনাকে দেওয়ার মতো নতুন কিছু নেই আমার। তোমার মস্তিষ্ক এটাই জানান দিল। রোজ এমন কিছু ভাবো যেটা একজন স্বামী তার স্ত্রীর থেকে চাইতে পারে। থিঙ্ক বি পজিটিভ। রোজ ভীষণ চিন্তায় পড়ে গেল। তামিম ওকে আরেকটু নাড়িয়ে দেওয়ার জন্য বলল, রোজ আজ আমাদের বাসর রাত। তুমি আমার নতুন বিয়ে করা বউ। কিন্তু সত্যি বলতে আমি একদমই তোমার প্রতি এই মুহূর্তে মন থেকে অ্যাট্রাকটিভ না। এমন কিছু করো যাতে আমাদের ফার্স্ট নাইট সুন্দর হয়। প্লিজ গো। রোজি এবার ফুপিয়ে কেঁদে উঠল। কান্নাস্বরে বলে উঠল, ডাক্তার সাহেব, আম ইন পিরিয়ড। সরি। এবার তামিম ধৈর্যের কুল ভেঙে রোজির সামনে থেকে সরে গেল। মেয়েটার সাথে মন খুলে কথা বলার সময় না এটা বুঝতে পারল। সে তো নিজেই ডিস্টার্ব। মনকে শান্ত করার জন্য গিয়েছিল রোজির সাথে টাইম স্পেন্ড করতে। নতুন বউ একটু সময় দিল, তারও ভালো লাগবে, তামিম ও নিজেকে সামলে উঠবে। বারান্দায় দাঁড়িয়ে তামিম নিঃশ্বাস ফেলে। সময় অনেক দূরে চলে গেলেও তামিমের চোখে সে স্মৃতি একদমই তাজা। দিনের স্বচ্ছ আলোর মতো পরিষ্কার। বাসর রাত। সেই রাতে কতই না এক্সাইটেড ছিল দুজনে। একে অপরকে জড়িয়ে ধরে কত সময় কাটিয়েছে জানা নেই। আর আজ বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এই রাত নিয়ে। তবে এটা সত্য, রোজির প্রতি তামিমের একটা মায়া পড়ে গেছে। আবার মনে হয় এই মেয়েটাকে অনেক কিছু সে দিবে। স্বচ্ছ মনের মেয়েকে দিতে ভয় নেই। তারা জানে কিভাবে কৃতজ্ঞ থাকতে হয়। তবুও ভয় হয়। এই ভয়কেই তামিমকে জয় করতে হবে। ছাড় নেই। নেই অন্ধ বিশ্বাস। দ্বিতীয়বার আর এক ভুল করবে না। নিজের সাথে বোঝাপড়া করে নেয়। রোজির জীবন হবে তামিমময়। ক্ষমতা থাকবে তামিমের হাতে। বিন্দুমাত্র ছাড় দিতে সে প্রস্তুত নয়। তামিম ডাকল রোজিকে। সাড়া পেল না। তাই সে নিজেই রুমে এলো। রোজি উপুড় হয়ে শুয়ে আছে। কাঁধে হাত দিতেই বুঝল মেয়েটা কাঁপছে। তামিম রোজিকে টেনে তার মুখোমুখি করল। ঠিকই ধরেছে। রোজি কাঁদছে। কাঁদছ কেন? কথা বলে না। কি হলো, কাঁদছ কেন? আমি বকেছি তোমাকে? না। তাহলে? রোজি বলতে পারে না তামিমকে সে কি জন্য কাঁদছে। বড্ড লজ্জার ব্যাপার এটা তার জন্য। বাসর রাতে স্বামী তাকে চাইল আর সে সাড়া দিতে পারল না। আরও জানল তাকে নিয়ে একটুও ইন্টারেস্ট নেই স্বামীর। রোজির কষ্ট হচ্ছে তার আগের জীবনের জন্য। সবার মুখে মুখে গোলাপের মতো ফুটে থাকা সুন্দরী মেয়েটার এত অধপতন যে তার দ্বিতীয় স্বামী বলছে সে একটুও অ্যাট্রাকটিভ না। কথাটা একটা মেয়ের জন্য কতটা অপমানজনক হতে পারে তা একটা মেয়েই জানে, অন্য কেউ না। রোজির এই মুহূর্তে তার আগের স্বামীকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। ধ্বংস করে দিয়েছে তার জীবনটা। একদম ধ্বংস করে দিয়েছে। সে স্বাভাবিক জীবনটাই খুঁজে পাচ্ছে না। পেলেও ভাগ্য তার হাতে ধরা দিচ্ছে না। আর ৫টা মেয়ের মতো রোজি স্বাভাবিক জীবন চায়। স্বামী সন্তান নিয়ে বাকিটা জীবন ডাল ভাত খেয়ে হলেও পার করতে চায়। তার কোনো চাহিদা নেই এছাড়া। রোজির এখন মনে হচ্ছে তামিম তাকে বিয়ে করে ঠকে গেছে। রোজি তার একটুও যোগ্য না। একটুও না। তামিম রোজির বাহু টেনে ধরল। উঠো। আর কান্না থামাও। চলো আমার সাথে এসো। রোজি চোখ মুছে বারান্দায় এসে বসে। এখানে দুটো বসার টুল পাতা রয়েছে। বোঝা যায় প্রতি সকালে এখানে সেন্টার টেবিলে তামিমের চাকরি চলে। তামিম পকেট থেকে একটা লাইটার আরেকটা সিগারেটের প্যাকেট বের করে রাখল। একটা সিগারেট ধরিয়ে বলল, রোজ, তুমি কি আজ আমার সাথে একটা সিগারেট শেয়ার করবে? আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন? আমি ভেতর থেকে বিক্ষিপ্ত রোজ। তাই ভেবেছি আজ সিগারেটের ধোঁয়ায় কষ্ট উড়াব। আর আমি? তুমি আমার কষ্ট বুঝবে না।
সময় নাও, একদিন ঠিকই বুঝবে। সিগারেট খাবেন না। আমার সিগারেট পছন্দ না। কি পছন্দ তোমার? আপনাকে পছন্দ। তুমি তো আমার কথা বুঝো না। মনের কথা বুঝো। মন যা বলে সেটাই মাথায় ঘুরপাক খাওয়াও আর ভাবো আমি তোমাকে সময় দিব না। এক্ষুনি আমার ডিমান্ড পূরণ করতে পারছো না তাই কান্নাকাটি করা শুরু করেছ। রোজি মাথা নিচু করে ফেলে। তামিম রোজির টুল টেনে নিজের কাছে নিয়ে আসে। থুতনিতে হাত রেখে বলে, রোজ আমার দিকে তাকাও। আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি আমাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাও? হ্যাঁ। তুমি কি তোমার আগের স্বামীর জন্য কিছু অনুভব করছো? রোজির চোয়াল শক্ত হয়ে ওঠে। গো ধরে বলে, একদমই না। এই ব্যাপারে আমি হেরে বসে আছি রোজ। আমি আমার এক্স ওয়াইফের জন্য অনেক কিছুই অনুভব করছি, যার মাঝে তীব্র হলো কষ্ট। রোজ তুমি সমাজের দিক থেকে হেরে যাওয়া মানুষ হলেও মনের দিক থেকে একটুও বেঁকে যাওনি। কিন্তু আমি সমাজ এবং নিজ মনের দিক থেকে বিধ্বস্ত। তুমি যদি আমাকেই চাও নিজের করে তাহলে আমাকে হেল্প করো। আমার ভাঙাচোরা মনটাকে সারিয়ে তুলো। আমি নিজের দিক থেকে আমার বেস্টটা দিব। মানুষের জীবনে কিছু কিছু ভুল থাকে। ফ্লোরা আমার জীবনের সেই ভুল। তাকে আমি আমার পাঁজরে তৈরি মনে করি না। সে আমার জীবনের একটা ভুল ছাড়া কিছুই না। এই মুহূর্তে তোমাকেই সত্য মনে করছি। আমার ধারণা কখনো যেন পাল্টে না যায়। তুমি কখনো নিজেকে হেয় ভাববে না। রোজ আমি অভিজ্ঞ মনের ডাক্তার। তোমার মনে কি চলে তা ধরতে আমার সময় লাগবে না। ফ্লোরা ফুলের মতো সুন্দর, কিন্তু কাঁটা যুক্ত। তুমি সাধারণ ফুল হয়েই থাকো। সব দিক সর্বোচ্চ থাকলেই যে সুন্দর হবে তেমন কিন্তু না। যদি তাই হতো আমার ভাই শ্যামসুন্দরীর জন্য পাগলামি করত না। তুমি একজন ফর্সা সুন্দরীর শোকে দাঁড় করাবে আরেক পাশে ছোট বউকে। চোখ ছোট বউয়ের দিকেই পড়বে। সে এক আলাদা মায়া। আমি তোমাকে কেন পছন্দ করেছি জানো? তোমার মুখের আদলে একটা আলাদা মায়া আছে। আমি সেই মায়ায় পড়েছি। তুমি সুন্দর, মায়াবী সুন্দর। তোমার কোনো দিক থেকে কোনো কমতি নেই। শুধু নিজের যত্নটারই অভাব। সেই দায়িত্ব স্বামী হিসেবে আমার। তোমার এখানে খাপ খাওয়াতে অনেক সমস্যা হতে পারে, কিন্তু শিখে নিবে। লাবিবা প্রচুর বুদ্ধিমতী। দুই জায়ের ভেতর কোনো রেষারেষি, অহংবোধ, হিংসাত্মক মনোভাব আমি সহ্য করব না। তাকে ছোট বোনের চোখে দেখবে, স্নেহ করবে। সে তোমাকে সর্বোচ্চ সম্মান দিবে। ভালো থাকার পথ খুঁজবে, বড় হবার নয়। যেটাতে সামান্যতম সুখ আসবে সেই কাজটাই করবে। বৃহৎ সুখ তোমার ছোট্ট চাওয়াতেই ধরা দিবে। পারিপার্শ্বিক বিষয়ে অধিক লোভ করো না, সেই সামান্যতম সুখটাও হারাবে। তোমার যত লোভ আমার উপর হোক, আমি বিরক্ত হলেও বাধা দেব না। ফ্লোরার জায়গা তোমাকে দিতে পারবো না, কিন্তু তোমার জায়গাটা তোমাকে ঠিকই দিব। নিজেটা ভালোভাবে বুঝে নাও, আমি খুশি হব। আমাকে সময় দিবে। আমার দিন রাত্রির সঙ্গী হবে। আমি সঙ্গীবিহীন তৃষ্ণার্ত, প্রচুর তৃষ্ণার্ত। আমাদের সম্পর্কটা স্বাভাবিক রাখবে। কখনোই আমার কথার অবাধ্য হবে না। আমি যা বলবো তাই করবে। কি, পারবে না? হ্যাঁ পারবে তো। পারবো। আমার ঘুম হবে না। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এখানেই ঘুমাবো, বসে বসে। আমাকে আপনার বুকে নিবেন। সকাল অবধি আপনাকে জড়িয়ে ঘুমাবো। আমি পুরুষ মানুষ রোজ। আমারই তো। লাবিবার লাগেজ আনতে গিয়ে তানভীরের মোটামুটি দেরি হয়। কাজিনরা চেপে ধরে। ঘরে তো বউ নিয়ে গটগট করে চলে গেলে, কিন্তু আমাদের টাকা তো দিয়ে গেলে না। এখন তাদের টাকা চাই। না দিয়ে পার পাবে না। ট্রিট দেব বলে তানভীর রাজি করিয়ে যখন লাগেজ নিয়ে ফিরল তখন দেখে লাবিবা উল্টোদিক হয়ে বসে কুটকুট করে কি জানি খাচ্ছে। তানভীরকে দেখে সোজা মুখ হয়ে বসল। হাতে প্লেটে কিছু ফ্রুটস। তানভীরকে সাধল, খাবেন? না, আমি খেয়েই আসছি হলো থেকে। আচ্ছা।
আমি খাই। ক্ষুধা লেগেছে। কে দিয়ে গেল? এনা আপু। গোছল দিবে? না। এদিকে এসে বসো। আমি অর্নামেন্টস খুলে দিচ্ছি। তানভীর লাবিবার এক হাত ধরে যত্নের সাথে চূড় আংটি খুলে দিচ্ছে। পাছে না আবার ব্যথা লেগে যায়। ডান হাতের সময় লাবিবার খাওয়া অফ হয়ে যায়। বুঝতে পেরে তানভীর একটু একটু করে ফ্রুটোরের স্লাইস মুখে তুলে দেয়। লাবিবাকে আর হাত দিতে হয় না। মাঝে মাঝে দুষ্টুমি চেপে যায়। লাবিবার ঠোঁট থেকে নিজের ঠোঁট দ্বারা আঙুর তুলে নেয়। লাবিবাকে জ্বালাতেও বাদ রাখে না। স্পর্শকাতর সব জায়গায় হুটহাট ছুঁয়ে দেয়। প্রতিটা স্পর্শে লাবিবা থর থর করে কেঁপে উঠে। এ এক অদ্ভুত সুখ জায়গায় মনে। গলার হাড়গুলো খুলে নেবার পরে লাবিবা গা ছেড়ে দেয় তানভীরের উপরে। তানভীর কোলে নিয়ে বসিয়ে দেয় ফ্লোরে। জুলফির নিচে খেলা করছে তার ঠোঁট। জান। বেশি খারাপ লাগছে। খাওয়ার পর একটু ভালো লাগছে। চুলগুলো ছাড়িয়ে নিলে ভালো লাগবে। কিভাবে ছাড়াবো? তেল দিয়ে। তেলের বোতল থেকে তেল ঢেলে তানভীর দুহাতে ঘষে নেয়। তারপর হাত লাগায় লাবিবার চুলে। সুবিধা করতে গিয়ে দুপায়ের বেষ্টনী তৈরি করে। একটার পর একটা স্তর ছাড়িয়ে নিচ্ছে চুলে। এত এত ভাঁজ কেন ফেলতে হবে? তানভীরের বিরক্ত ধরে গেছে। আগে জানলে কখনোই এভাবে চুল বাঁধতে দিতাম না। কি একটা ঝামেলা। এদিকে লাবিবা আরামে চোখ বুজে ঝিমুচ্ছে। চুলে হাত বুলালে এমনিতেই ঘুম চলে আসে চোখে। তার উপর তানভীর আনাড়ি হাতে এত যত্ন নিয়ে তেল দিয়ে দিচ্ছে, ক্লান্ত দেহে আর বাঁধ মানল না। ঘুমে ঢলে পড়ল তানভীরের কোলে। সকালে যখন ঘুম ভাঙল নিজেকে বিছানায় দেখল। তানভীরকে কোথাও খুঁজে পেল না। ঝটপট নেমে ফ্রেশ হয়ে এল। ফোন খুঁজে পেল বালিশের নিচে। স্ক্রিনে টাইম ওঠা 11:14। লাবিবা দৌড় দিল জানালার দিকে। পর্দা টেনে দেখে বাইরে ফকফকা রোদ। মাথায় এবার হাত পড়ল। এত ঘুমালো। রাতেই বা কখন ঘুমালো? আর তানভীর? মানুষটা এত তাকে চাইছিল আর সে? সারাদিনে 2বার তানভীরকে চোখে পড়ল। কিন্তু তানভীর তাকে টোটালি ইগনোর করে গেল। তবে কি তানভীর সত্যি সত্যি রাগ করে বসল? লাবিবা যেচে কথা বলতে গেল কিন্তু তানভীর আছে দৌড়ের উপর। কথা বলার সময়টাও পায়নি। একবার শুধু জিজ্ঞেস করতে পেরেছে, আপনি কি আমার উপর রাগ করেছেন? তানভীর উল্টো প্রশ্ন করল, এখন ঠিক আছো কি? লাবিবা মাথা নাড়াল, মানে সে ঠিক আছে, কিন্তু কতক্ষণ ঠিক থাকবে জানে না। তানভীর যদি এভাবে ইগনোর করে চলে তাহলে মুহূর্তেই সে গতি হারিয়ে ফেলবে। মস্তিষ্কে চাপ পড়বে। বুকের উপর পাথর জমা পড়বে। রিসেপশনের জন্য সুন্দর পেঁয়াজ কালার লেহেঙ্গাটা পরে নিল। পার্টি মেকআপ করে সোহানার সাথে বেরিয়ে এলো হলে যাবার উদ্দেশ্যে। তানভীরের গাড়িতে তানভীরের পাশেই বসল। কিন্তু সে মানুষটার কোনো রিয়েকশন নাই। লাবিবা ফ্রন্ট মিররে বারবার উকি দিয়ে নিজেকে দেখল তাকে কেমন লাগছে। নিজের কাছে তো নিজেকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু তানভীর কেন কোনো রিয়েক্ট করছে না। লাবিবা হাঁসফাঁস করতে লাগল। নিজে থেকেই হাত বাড়িয়ে তানভীরের উরুর উপর রাখল। তার স্বপ্ন পুরুষটার উপর বেহায়া দৃষ্টি ফেলল। অফ হোয়াইট স্যুট কোটে একদম পার্টি গোয়িং মেকআপ। বুক পকেট রোজের ব্রোজের উপর লাবিবার চোখ আটকাল। ভীষণ সুন্দর একটা ব্রোজ, দারুণ মানিয়েছে তাকে। উরু থেকে হাতটা বুকের উপর উঠে আসতেই তানভীর নিজের হাত উপরে রেখে আটকে দিল। চমকে উঠল লাবিবা। ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। রাস্তার পাশে পার্ক করতেই তানভীর নেমে পড়ল। ড্রাইভারকে ওয়ালেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল, রিসেপশনে চলে যেও। লাবিবাও নেমে পড়ল তাড়াহুড়ো করে গাড়ি থেকে। তানভীর কি করছে বুঝতে পারছে না। রাগের মাথায় উল্টোপাল্টা কিছু না করলেই হল। লাবিবাকে অবাক করে দিয়ে তানভীর নিজেই ড্রাইভিং সিটে উঠে বসল। লাবিবাও পাশের ডোর খুলে ফ্রন্ট সিটে তাড়াহুড়ো করে বসল। তানভীর গাড়ি স্টার্ট দিয়ে উল্টো রাস্তা ধরলেই লাবিবার দম বন্ধ হয়ে এল। কাপা স্বরে বলল,
হলের রাস্তা ওইদিকে। তানভীর কিছু বলল না। লাবিবা ঢুক গিলল। করুণ গলায় বলল, খান সাহেব, আমাদের রিসিপশনে যেতে হবে। এবার লাবিবা আশেপাশে তাকিয়ে ঢাকা ময়মনসিংহের রাস্তা দেখে উত্তেজিত হয়ে উঠল। জানতে চাইল, খান সাহেব, আমরা যাচ্ছি কোথায়? তানভীরের ছোট্ট উত্তর, হানিমুনে। এদিকে তানভীরকে বারবার কল দেওয়া হচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। লাবিবাকেও কল দেওয়া হয়েছে, প্রথমে রিং হলে পরে সুইচ স্টপ বলছে। এটা যে ইচ্ছে করে সুইচ স্টপ করেছে সেটা বোঝা যাচ্ছে। ইসমাইল রাগে ফেটে পড়ছে। কি হচ্ছেটা কি? তামিম, রোজি এসে বসে আছে অথচ তার মেয়ের জামাইয়ের খবর নেই। লোকজন কতক্ষণ থেকে উৎসুক হয়ে আছে। কি জবাব দিবে? ড্রাইভার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে দেখেই শরীর জ্বলে যাচ্ছে। ফিরোজ খান ড্রাইভারকে দিলেন একটা ধমক। ইডিয়ট, তোমাকে নামিয়ে দিল আর তুমি চলে এলে। অ্যাটলিস্ট জিজ্ঞেস তো করতে পারতে তারা কোথায় যাচ্ছে। রাস্তায় কোনো বিপদ আপদ না হলে হয়। ড্রাইভার মাথা নিচু থেকে নিচুতর করে নিল। ভয় পা দুটো থরথর করে কাঁপছে। ফিরোজ খান রেগেমেগে প্রস্থান করলেন। বড় ছেলে বউকে নিয়েই অনুষ্ঠান শেষ করতে বললেন। গাল ফুলিয়ে তানভীরের দিকে মুখ করে বসে আছে লাবিবা। রাগের চোটে নাক ফুসফুস করছে। ফোন কেড়ে নেওয়ার মানে কি? কথাটা তো বলতে দিবে। বাবা না জানি কত টেনশন করছে। তানভীর একটু পর পর লাবিবার দিকে তাকাচ্ছে। ফাঁকা রাস্তায় গাড়ি একটু স্নো করেই হাত বাড়িয়ে ফুলো গালের এক গাল টেনে দেয়। আদুরে গলায় বলে, সুন্দর লাগছে। অপমান। লাবিবা মুখ স্বাভাবিক করে নেয়। বলে, আব্বু টেনশন করবে। করলে করুক। এটা কেমন ধরনের পাগলামি? রিসিপশনে আমার কত প্ল্যান ছিল। রোজি আপু এবং আমি একসাথে নেচে এন্ট্রি নিব, পেছনেই থাকবেন আপনারা। ফ্রেন্ডসদের সাথে বন্ধু পোজে ছবি নিব। পেট ভরে রোস্ট খাব। আমার সব জলে গেল। সব প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলো। এখন থেকে শুধু আমাকেই ভাবো। আগামী 3 দিন আমাকে পাচ্ছ, তার পরের 5 দিন কনভারসেশনটাও থাকবে না। কোথায় যাবেন আপনি? অবাক হয়ে লাবিবা প্রশ্ন করল। সিঙ্গাপুর। বিয়ের জন্য ইম্পর্টেন্স কিছু কাজ আনকমপ্লিট রেখেছি, সেটাই কমপ্লিট করতে যেতে হবে। বিজনেসের? কিসের বিজনেস আপনার? আমার না, পাপার। আমাকেই দেখতে হয়। ভাইয়ার এসবে ইন্টারেস্ট নেই। বুঝেছি। বাসায় ফিরে মোমের সাথে আমাকেও জয়েন করতে হবে। তানভীর ফিক করে হেসে দিল। কিছু না বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। লাবিবা বাইরের দিকে চোখ রাখল। নিশুতি রাত গ্রামের মাঝ দিয়ে শো শো করে চলে যাচ্ছে তাদের গাড়িটি। খারাপ লাগা সব ধূলিসাৎ হয়ে গেল। মৃদুমন্দ হাওয়ায় চোখ বুজে নিল। তানভীর চোখ খুলে আবছা অন্ধকার সুন্দর রাস্তাটা উপভোগ করতে বলল। লাবিবা খুলল না। চোখ বন্ধ রেখেই বলল, চোখ খোলা থাক আর বন্ধ। আমার পৃথিবী আজ থেকে আপনার মাঝেই আবদ্ধ। তানভীর মৃদু হাসল। ধন্যবাদ বউ, অল্পতেই আমাকে বুঝে যাওয়ার জন্য। অল্প সময়েই গাজীপুরের চৌরাস্তা পার হয়ে ঢাকার জ্যাম ছাড়িয়ে গাড়িটা যখন চলতে লাগল তখন লাবিবা ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত। বারবার জিজ্ঞেস করল, খান সাহেব, কোথায় যাচ্ছি আমরা? একবার বলুন। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তানভীর ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ। দুলাভাইয়ের পক্ষ থেকে। আরে না, এত বোকা নাকি? তার থেকে তার দেশের ট্রিট নিব। মাসে মাসে এত ডলার কামায় সুযোগ মতো কিছু ছাড়াতে হবে তো। আমরা আমেরিকাতেও যাব। তো ননাসের বাসায় যাবে না? লাবিবার আনন্দ যেন আর ধরে না। বকবক করতে করতে পুরো রাস্তা শেষ করল। ঘড়িতে তখন প্রায় 11টা। বিকালেই বুকিং দেওয়া হয়েছে। তারা তাদের জন্য বরাদ্দকৃত কটেজে উঠল। রাস্তায় নেমে ডিনার করে নিয়েছে, সেজন্য খাওয়া দাওয়ার আর ঝামেলাটা নেই। তানভীর রিসোর্টের বয়দের সাথে লাবিবাকে যেতে বলল।
লাবিবা ছেলে দুটোর মুখপান করে ভয় পেয়ে গেল। তানভীর অভয় দিল, ভয়ের কিছু নেই। যাও তুমি, ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। হুম। তানভীর হাতের ব্লেজারটা লাবিবার হাতে ধরিয়ে দিল। যেতে যেতে চোখে ইশারা করল, ওয়েট ফর মি। আর বাসায় কথা বলেনিও। 2-4টে বকা না হয়ে আমার হয়ে তোমারই পাওয়া হোক। লাবিবা চোখে হাসল। তানভীরকে যতদূর দেখা গেল ততক্ষণ দাঁড়িয়ে রইল। ভোর কাটল ছেলে দুটোর কথায়। চাবিটা ম্যামের হাতে দিয়ে দে। লাবিবা এগিয়ে গিয়ে চাবি নিল। ওরা আগেই লাগেজ ভেতরে দিয়ে গেছে। কটেজে ঢুকে আলো জ্বালাতেই লাবিবার চোখ ধাঁধিয়ে গেল। আর্টিফিশিয়াল ফুলে অনেক সুন্দর করে ডেকোরেট করা পুরো রুমটা। কেউ এক পলক দেখেই বলবে ফুলগুলো রিয়েল। লাবিবা ঘ্রাণ নিল। কেমন যেন মিষ্টি একটা ঘ্রাণ। ফুলে হাত ছোঁয়াল। না, ফুলগুলো আর্টিফিশিয়াল। উপর দিয়ে সুগন্ধি স্প্রে করে দিয়েছে। লাবিবার মন চন বন করে উঠল। দৌড়ে দিয়ে জানালার পর্দা খুলে দিল। ভেবেছিল জানালা হবে, কিন্তু না, বেলকনির দেখা যাচ্ছে। লাবিবা লেহেঙ্গা তুলে বেলকনিতে পা রাখল। বিশাল বেলকনি, তার নিচেই পুরো ফাঁকা। চাঁদের আলোয় দেখা মিলেছে সামনের পাহাড়গুলি। কোনো জায়গা এটা লাবিবা জানে না, তবে পাহাড়ের উপরে আছে সেটা জানে। কিছুক্ষণ খোলা বেলকনিতে দাঁড়িয়ে রুমে চলে এলো। লেহেঙ্গার নিচের পাট খুলে আরাম করে বিছানায় বসল। ফোন অন করে কল করল বাবার কাছে। ইসমাইলের স্বর গম্ভীর। লাবিবা ঝটপট সরি বলল। এখন না, কতগুলো বকা শুনতে হবে। কিন্তু ইসমাইল বিন্দুমাত্র বকল না। বকার কোথাও না। কাজটা যে তার মেয়ের জামাইয়ের সেটা জানা কথা। তার মেয়ের এতটা স্পর্ধা নেই। উল্টে লাবিবাকে বলল, যে কয়দিন থাকবে সাবধানে থেকো। আমি আমার মেয়েকে সুস্থ অবস্থায় বাড়ি দেখতে পেলেই হলো। লাবিবা আরও কিছুক্ষণ কথা বলল। তারপর ফোনটা রেখে ফ্রেশ হতে উঠতে যাবে তখনই একটা টেক্সট আসে। থ্যাংক ইউ সেই স্পেশাল মানুষটাকে যে আমার প্রতিটা সময়কে সুখময় করে তুলে। স্পেশাল মানুষ। স্পেশাল মানুষের জন্য কিছু স্পেশাল হোক। লাবিবা প্রত্যেকটা সময় তৈরি থাকবে এই কৃতজ্ঞ মানুষটাকে আরও স্পেশাল ফিলিংস এনে দেবার জন্য। বাথরুমে ঢুকে খুব সময় নিয়ে ফ্রেশ হল। মুখে সাজসজ্জার রেশ নেই। র ফেইসে গাঢ় লাল লিপস্টিকে ভরালো। এই লিপস্টিক দিতেই যত বাধা। আজ তো কোনো বাধা নেই। তাহলে কেন দিবে না? লাগেজ থেকে বিয়ের লাল বেনারসিটা বের করে নিল। বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে লাগেজ গুছানোর সময় ভাগ্যিস বিয়ের শাড়িটা তুলেছিল। লাবিবা প্যাচ দিয়ে শুধু শাড়িটা গাড়ে জড়িয়ে নিল। শুধুই শাড়ি। বুকের উপর আঁচল টেনে দিল সুন্দরভাবে। জুয়েলারি বক্স থেকে সোনার গহনাগুলো একে একে গায়ে জড়িয়ে নিল। চুলগুলো ছেড়ে দিয়ে এসে দাঁড়ালো বেলকনিতে। অপেক্ষার প্রহর গুনল তানভীরের নামে। মুহূর্তের পর মুহূর্তে পার হয়ে যাচ্ছে, তানভীর আসার নাম নেই। অতঃপর মাঝরাতে তানভীরের আগমন। লাবিবা তখনও বেলকনিতে দাঁড়িয়ে। গা শিউরে উঠা বাতাসে খোলা পিঠ একদম ঠান্ডা হয়ে গেছে। তবুও শরীরের ভেতরে যে উষ্ণতা বইছে সেই উষ্ণতায় বাইরের শীতলতা কিছুই নয়। দরজা খোলা পেয়ে তানভীর রুমে ঢুকে দেখল রুম একদম ফাঁকা। লাবিবা নেই। কিন্তু বেলকনির দরজা খোলা। বাতাসে পর্দা উঠতেই দৃশ্যমান হল অপরদিকে মুখ করে তাকানো লাল টকটকে এক বধূ। বাতাসে উঠছে যার শাড়ির আঁচল। চুলগুলো সব সামনে নেওয়া। তানভীরের হাতে একঝুড়ি সদ্য তুলা কয়েকশত লাল গোলাপ। প্রিয়সীর জন্য এই রাতে অদূরে বাগান থেকে নিজ হাতে তুলে এনেছে। আসার সময়ই চোখে পড়েছিল বাগানটা। প্রিয়সীকে চমকে দেবার জন্যই এতগুলো গোলাপ ডালবিহীন হাতে গুটিয়ে তুলে এনেছে। আর প্রিয়সী যে তার প্রেমে মরণ ফাঁদ তৈরি করে রেখেছে জানত কে? কিছুক্ষণ দাঁড়িয়ে তাকাতেই তানভীরের চোখ যেন জ্বলসে গেল। বিছানার উপর ঝুড়ি রেখে ধীরে ধীরে লাবিবার দিকে এগিয়ে গেল। একদম দাঁড়ালো পেছনে বরাবর। এত কাছে, অনেক কাছে। লাবিবার গায়ের সুবাস পাচ্ছে। দৃষ্টি আটকে গেছে খোলা পিঠে।
লম্বা চুলের কয়েকটা চুল এলোমেলো হয়ে পিঠের উপর পড়ে আছে। তানভীরের গরম শ্বাস পড়ছে লাবিবার ঘাড়ের উপরে। হঠাৎ লাবিবা ঘুরে দাঁড়াল। চোখ পড়ল ডাগর ডাগর দুই চোখে। সেই চোখে স্পষ্ট লজ্জার ছাপ। চোখ নামিয়ে নিল লাবিবা। প্রচণ্ড উত্তেজনায় তার শরীর কাঁপছে। এমন মোহনীয় রূপে তানভীর ব্যালেন্স হারিয়ে ফেলল। ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। বাহুবন্ধনে আঁকড়ে নিল প্রিয়সীর জানু। আবেগে কাঁপছে তার কণ্ঠ। কোনোভাবে আওড়াল, আমার রানী। অতপর লাবিবা হাত দুটো তানভীরের কাঁধে রাখল। ভর দিয়ে সেও বসে ঝুঁকে গেল তানভীরের সামনে। চোখে চোখ রেখে জানতে চাইল, এত কেন ভালোবাসেন আমাকে খান সাহেব? ভালোবাসলে বিপরীত মানুষটার প্রতি হেরে যেতে হয় জানেন? কি উত্তর দিবে তানভীর? প্রবল আবেগে কাঁপছে এখনো তার দেহ। শক্তপোক্ত পুরুষ মানুষটা কখনো কারো নিকট হারতে চায়নি। হেরে যাওয়া শব্দটাই ধারণ করতে পারেনি। আর জেনে বুঝে নিজের থেকে অনেক কম বয়সী এক নারীর কাছে ইচ্ছে করেই গোহারা হেরে বসে আছে। এই নারীর কাছে তার স্থান এখানেই, এভাবেই। তুমি যদি সারাজীবন এভাবেই আমার কাছে থাকো, আমাকে ভালোবাসো, আমার স্ত্রী ধর্ম পালন করে যাও, আমি একবার দুবার নয় বারবার তোমার কাছে হেরে যেতে চাই। সেই হারাই হবে আমার জিত, আমার বেঁচে থাকার প্রয়াস। চারিপাশে গুমুট একটা পরিবেশ তৈরি হয়ে আছে। লাবিবার চোখ থেকে অনবরত জল ঝরছে। কেউ কোনো কথা বলছে না। তানভীর অপলক তাকিয়ে আছে লাবিবার দিকে। এই দৃষ্টির মানে লাবিবা বুঝে। ছটফট করে এড়িয়ে যাওয়ার জন্য। ভুল করে তাকালেও ভুল ভেবে নেয়। চঞ্চল নিজেকে হারিয়ে ফেলে। নিজেকে সচল রাখতে কথা ঘুরায়। খান সাহেব, গান শুনবেন? শুনাও, কানে কানে গাই। গাও। লাবিবা মুখটা কানের কাছে নিয়ে যায়। ঈশ্বস। এতক্ষণে যেন সেই দৃষ্টির বাইরে চলে আসতে পারল। চিকন কণ্ঠে ফিসফিসিয়ে সুর তুলে, শোন গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। কানের মাঝে এই ফিসফিসানি চিকন কণ্ঠই যেন তানভীরের কাল হল। গান তৎক্ষণাৎ অফ হয়ে গেল। এক ঝটকায় লাবিবাকে কোলে নিয়ে দাঁড়াল তানভীর। লাবিবা আচমকা ভয় পেয়ে এক হাতে গলা আরেক হাতে পিঠ জড়িয়ে ধরল। বেলকনিতে প্রস্থান করল মুহূর্তেই। পা দিয়ে কাচের দরজা টেনে লক করে দিল। বিছানায় কমফোর্টলি শুইয়ে দিল লাবিবাকে। সরে দাঁড়াতে চাইল কিন্তু পারল না। লাবিবা হাতের বেষ্টনী তৈরি করে ফেলল। তানভীরকে সরতে দিতে চাইল না। লজ্জায় তার প্রাণ যায় যায় অবস্থা। এত কেন লজ্জা লাগছে তার? তার সাথে কি লজ্জা আদৌ যায়? কনফিউশনে পড়ে নিজেকে নিয়ে বারবার। লাবিবার শরীরের কম্পন টের পেয়ে তানভীর মৃদু হাসল। ধীরে ধীরে ছাড়িয়ে নিল নিজেকে। শাড়ির আঁচল তখন তার হাতে পেঁচিয়ে গেছে। লাবিবা খামচে ধরে। তানভীর আফসোসের গলায় বলে, কয়েক বছর থেকে দেখে যাচ্ছি, তোমাকে কখনো আয়োজন করে দেখা হয়নি। আজ মন ভরে দেখতে দাও যান। শাড়ির শেষ সুতোটাও ততক্ষণে তানভীরের হাতে উঠে এসেছে। লাবিবা দৃষ্টি মেলাতে পারছে না তানভীরের দৃষ্টিতে। মায়া, ভালোবাসা, আকাঙ্ক্ষা, প্রেম, কামনা মিশ্রিত সর্বগ্রাসী সেই দৃষ্টি। নারীকে কাছে টানতে হয় না, ছুতে হয় না। এই দৃষ্টিই যথেষ্ট তাকে ঘায়েল করার জন্য। লাবিবা নিরুপায় হয়ে ডাকে, খান সাহেব, প্লিজ। তানভীর ঝুড়ি থেকে তুলে আনা গোলাপগুলো ঢেলে দেয় লাবিবার উপর। মন ভরে দেখার পর ঠোঁট চেপে ধরে কপালের মাঝ বরাবর। কিছুক্ষণ পর নেমে আসে মুখের উপর। ঘোর লাগা কণ্ঠে বলে, শত শত গোলাপ আমার রানীর সৌন্দর্যের নিকট অতি নগণ্য। লাবিবার বন্ধ চোখে চুমু দিয়ে বলে, আমার চোখে আমার রানী পৃথিবীর দ্বিতীয় সুন্দরী। আর প্রথম সুন্দরী তার শাশুড়ি। গালে হাত রেখে নাকে নাক ঘষে বলে, চোখ খুলো যান। না। দেখো আমাকে। না। তাকাও না যান। পারবো না আমি। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। শোয়া থেকে উঠতে চায় তানভীর। লাবিবা চোখ মেলে ঝট করে কলার টেনে ধরে। চোখে চোখ মেলায়।
যেতে দিবে না, কোথাও যেতে দিবে না। মাথা নাড়িয়ে না করে। নিঃশব্দে হাসে তানভীর। গালে গাল ঘষে জিজ্ঞেস করে, কি আছে আমার চোখে? আমার চোখে মানে? বলেই লাবিবার কণ্ঠ বুঝে আসছে। তোমার তো। হায় আল্লাহ, আমার তো সর্বনাশী কথা। জেদ নিয়ে চোখে চোখ রাখে তানভীর। ফিসফিসিয়ে বলে, তোমার সকল সংকোচ লজ্জার বিনাশ ঘটুক আমার হাতে। রাত যত গভীর হতে থাকে তত গভীর হতে গভীরতম স্থান করে নেয় তানভীর লাবিবার মাঝে। বিন্দু মাত্র ছাড় নেই। তৃষ্ণার্ত কপত কপতি উগ্র হল দুটি মন দুটি দেহ একাকার করে নিতে। এই প্রেমের নেই শেষ। মৃত্যু অবধি দুজন দুজনকে এভাবেই ভালোবেসে যাবে প্রতিজ্ঞা করে। সম্পর্কে সময় নেওয়া যায়, তবে বেশি সময় নেওয়া বোকামি। রোজির কাছে হেল্প চেয়ে তামিম নিজেই রোজিকে হেল্প করছে তাকে কাছে টানতে। সময়টা তামিম বাসাতেই দিচ্ছে। তামিম রোজির সম্পর্ক নিয়ে খুব চিন্তিত সোহানা ইসলাম। যদিও ছেলে বাসায় থাকে, তবুও সম্পর্কটা গভীর হোক। রোজিকে কোনো কাজেই হাত দিতে দেয় না সোহানা ইসলাম। ওসব কাজের লোক আছে, তারা করে নিবে। সোহানা যখন রান্না করে রোজি পাশে দাঁড়িয়ে থাকে। বারবার বলে, মামুনি দিন তরকারিটা আমি করে নিচ্ছি। আমি রান্না মোটামুটি সবই পারি। সোহানা বলে, আমার ছেলেরা এবং ছেলেদের পাপা আমার হাতের রান্নাই ভালোবাসে। আমি যতদিন আছি তুমি রেস্ট নাও মা। আমার পরে তো তোমাকেই রান্নাঘর সামলাতে হবে। ছোট বউকে এতে ডেকো না। ওর গায়ে ফোসকা উঠে যায়। প্র্যাকটিস থাকার জন্য মাঝে মাঝে রান্না করো যখন আমি আমার কাজে ব্যস্ত থাকব। আমার উপকারী হবে। রোজি অবাক হয়ে যায়। মুখ ফসকেই বলে ফেলে, তাহলে কি আমি বসে বসে শুধু খাব? সোহানা এক পলক রোজির দিকে তাকায়। শাশুড়ি হলেও তাকে টুকটাক কিছু কথা বাধ্য হয়েই বলতে হবে। আশেপাশে সবাইকে পর্যাপ্ত ডিস্টেন্সে দেখে নিয়ে নিচু স্বরে বলে, মা তুমি শুধু আমার ছেলের যত্ন নিবে। তোমার জায়গাটা ভীষণ নড়বড়। আর আমার ছেলেটাও প্রাণহীন। তাকে আগের মতো করে তুলো। তার মনে জায়গা করে নাও। যেদিন দেখব আমার ছেলে তোমার জন্য পাগলামি করছে সেদিন আমি তোমাকে এই কিচেনে অবাধ স্বাধীনতা দিব। সোহানার নীরব শাসানোতে রোজি বেরিয়ে এসে ভয়ে বুকে হাত চেপে ধরে জোরে জোরে শ্বাস নেয়। অনেকক্ষণ বসে উপলব্ধি করে তার জায়গাটা সত্যিই ভীষণ নড়বড়। যেখানে স্বামীর ছায়া নেই সেখানে কিচ্ছু নেই। অধিকার থাকা সত্ত্বেও তাকে আদায় করে তারপর অধিকার খাটাতে হবে। নিজের অতীত চিন্তা করে। কি ভয়াবহ! কি মানসিক অত্যাচার! শারীরিক অত্যাচারও কি কম! আর সেইলম লোকটা। রোজির গায়ে হাত পড়েছে তার কতবার। ভাবলেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করে। রোজি তো চেয়েছিল এই তামিমের মতো মানুষকে। এত বুঝদার, এত সুন্দর ব্যক্তিত্ব, এত ভালো একটা মানুষ, যে মন থেকে ভালোবাসতে জানে, ভালোবাসার মানুষের জন্য কষ্ট পেতে জানে। সেই মানুষটার কষ্ট ভুলাতেই তো তাকে আনা হয়েছে। ওরে বোন লাবিবা, যার কষ্টের সীমা নেই তাকেই আনতে হলো আরেক কষ্টের কাছে। নয়তো কোথায় যেত রোজি? দ্বিতীয় বিয়ের সম্বন্ধ কি তার হয়নি? সেই তো এক বউ আছে। বউয়ের বাচ্চা হয় না জন্য। বউ মরেছে বাচ্চা পালার জন্য। বুড়ো, দিন আনে দিন খায়। হাব হাতে অবস্থা। তামিমের মতো একজন ভেজালবিহীন ডিভোর্সি বড়লোক ডাক্তার সে কোথায় পেত? পেল তো পেল তার প্রতি দুর্বল হয়ে পড়ল। কি করবে সে? কিভাবে জায়গা নিবে তামিমের মনে? খুব নিকটে। প্রচুর হেল্পলেস লাগছে তার। এই বাড়িতে তার শক্তি লাবিবার বড্ড অভাববোধ করল। মেয়েটা তাকে একা ফেলে চলে গেল। রোজি ভীষণভাবে একটা হাগ পাবার অভাব বোধ করল। কিছুক্ষণের মধ্যেই তামিমের ডাক পড়ল কফি দেওয়ার জন্য। রোজি কফি নেওয়া বাদ দিয়ে ছুটল। এক ছুটে তামিমের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। হাওমাও করে কান্না জুড়ে দিল। তামিম পুরো ভরকে গেল। রোজির কাঁধ ধরে ঝাঁকাল। রোজ, হোয়াটস হ্যাপেন? রোজ। রোজি নিজেকে ধীরে ধীরে সামলে নিল। কান্না থামাও, কান্না থামাও। হুম, বলো তো কি হয়েছে? রোজি চুপ থাকল।
মুখ ফুটে বলতে পারল না তার তামিমকে প্রয়োজন। তামিমের দেহ মন দুটোই তার প্রয়োজন। কবুল বলে সে নিজেকে তামিমের নামে করে দিয়েছে। আচ্ছা, কবুল করার পর তো আল্লাহর তরফ থেকে মায়া চলে আসে, টান সৃষ্টি হয়। তামিমের হয়নি। তার বুকের পাঁজরে কে তৈরি? রোজি তো। তামিম যত্ন নিয়ে উড়োনার পাড় দিয়ে চোখ মুছে দিল। জিজ্ঞেস করল, মন খারাপ? বাসার জন্য মন কেমন করছে? রোজি টলমলে চোখে তাকাল। তামিম খেয়াল করল রোজিকে আগের থেকে এখন আরও অসুস্থ লাগছে। তার মুখ দেখে যে কেউ বলে দিবে সে অসুস্থ। তামিম নিজে থেকেই বলল, রেডি হও, লাঞ্চের পর আমরা তোমাদের বাড়ি থেকে ঘুরে আসব। থাকা যাবে না কিন্তু? খুশি। রোজির চোখ চকচক করে উঠল, আনন্দে ভরে উঠল। সে যেন আলাদিনের চেরাগ হাতে পেল। মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, খুশি। টেবিলে খাবার দেওয়া হয়েছে। তামিম রোজি একেবারে রেডি হয়েই বেরিয়েছে। খেয়ে তারপরেই রওনা দিবে। ফিরে এসে আবার ৮টা থেকে তার চেম্বারের বসতে হবে। সোহানা ইসলাম জিজ্ঞেস করল, তোমরা বেরোচ্ছ? হ্যাঁ মম। রোজ কান্নাকাটি করছে, ওকে একটু ওর মামা পাপার সাথে মিট করিয়ে নিয়ে আসি। খারাপ লাগছে মা। রোজি মাথা নিচু করে নেয়। ফার্স্ট টাইম একটু খারাপ লাগবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রোজি মনে মনে বলল, ফার্স্ট টাইম না মামুনি, আমার বছরের পর বছর বাবা মার মুখ না দেখে থাকার অভ্যাস হয়ে গেছে। সোহানা ইসলাম তামিমকে যাবার সময় বলল, রাত হলেও চলে এসো, শ্বশুরবাড়িতে আবার থেকো না যেন। চলে আসব মম। ওরা যাবার পর ফিরোজ খান জিজ্ঞেস করল, এক ছেলে বেয়াদবি করল, আরেক ছেলেকে শ্বশুরবাড়িতে থাকতে নিষেধ করা হয়, এমন আইন কেন? কে বেয়াদবি করল? কেন তোমার ছোট ছেলে? বেয়াদবি কোথায়? আমার ছেলে তো হানিমুনে গেছে। ফিরোজ খান কটমট করে তাকাল। আমার সম্মান টানাটানি করে হানিমুন করা হচ্ছে, তুমিও সায় দিচ্ছ তাতে? সায় না দেব আর কি আছে? নিরিবিলিতে একটু ছেলে মেয়েরা সময় কাটাতে চেয়েছে তো সায় দেব না? ফিরে এসে তো ছুটবে তোমার কাজে। রিসোর্ট তো আমিই বুক করে দিলাম। বোকা নেতা, পাশে থেকেও কিচ্ছু দেখে না। ফিরোজ খান যেন শক খায়। কি, তুমি জানতে? তাহলে আগে কেন বলনি? রোজির বাড়িতে ঝটপট আয়োজন। নতুন জামাইয়ের আদর আপ্যায়নে কমতি নেই। তামিম মোটামুটি হেলদি খাবার ছাড়া মুখে নেয় না। তানভীরের মতো চোখ বন্ধ করে সব গিলা তার পক্ষে সম্ভব নয়। হজমে সমস্যা দেখা দেয়। তার উপর বয়স বাড়ছে, তারুণ্য ধরে রাখতে তাকে মেইনটেইন করতে হয়। রোজি কিছুই বুঝছে না তামিম কেন না খেয়ে পাতে হাত নাড়িয়ে যাচ্ছে। এদিকে রোজির মা তামিমের মাথায় হাত বুলিয়ে একটার পর একটা তুলে দিচ্ছে পাতে। তামিম সময় নিয়ে একটু একটু সবজি মুখে পুড়ছে। পোলাও ছুঁয়েও দেখছে না। রোজি অনেকক্ষণ তামিমকে বুঝতে চেষ্টা করল। আজকাল যে মানুষ মেইনটেইন করে সেটা মনে পড়ল। রোজি ঝটপট তার মাকে বলল, মা তুমি এগুলো রাখো, উনাকে দুধ ভাত দাও। দুধ ভাত কেন? রোজির মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। অতপর চোখ মুখ শক্ত করে আচ্ছা বকে দিল। আর বলল, বিকাল বেলা কেউ দুধ ভাত খায় নাকি? ভারী খাবারও তো কেউ খায় না মা। তোমাকে তো বললামই লাঞ্চ করে এসেছি। তাতে কি? এই বয়সের ছেলে মেয়ে তোমরা লোহা খেয়ে লোহা হজম করবে, তা না এটুকুনি খেতে পারছ না? বাবা তুমি শেষ করো তো। শেষ কর। তোমাকে যত্মাতি না করতে পারলে শান্তি পাব না। মায়ের মন বুঝি তো বাবা। তামিম ফিকে হাসল। জি মা খাচ্ছি, আপনি ব্যস্ত হবেন না। আরেকটা রোস্ট নাও বাবা। আমি লাগলেই নিয়ে খাচ্ছি মা, আপনি প্লিজ অস্থির হবেন না। তামিম ধীরে সুস্থে সম্পূর্ণ খাবার শেষ করল। আজ যে তাকে অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে হবে কোনো সন্দেহ নেই, কিন্তু হাতে সময়ও নেই। রোজি পাশ ঘেঁষে বসল। দুঃখী দুঃখী মুখ করে বলল, ডাক্তার সাহেব একদিন একটু অনিয়ম হলে কিচ্ছুটি হবে না। হুম। উঠোনে পায়চারি করুন।
অনেকটা হালকা ফিল করবেন। হুম। তামিম ডাইনিং ছেড়ে উঠোনের দিকে এগুলো। রোজি চলে গেল তার ঘরে। আলমারির উপর থেকে একটা ট্রলি বের করে নিল। তার কিছু ভালো ভালো জামা কাপড় তুলে নিল। যদিও জানে না এগুলো লাগবে কিনা। বিয়েতে অনেক শাড়ি পেয়েছে। বিয়ের পরে তো মেয়েরা শাড়িই পরে। যদি থ্রিপিস পরতে শাশুড়ি এলাও করে তাহলে তো ভাগ্যের ব্যাপার। কমফোর্ট ফিল করবে। গরমে শাড়ি পরে যা তা অবস্থা হয়। অবশ্য এখন সে বিরাট প্রাসাদে থাকবে। এসি ফ্যান সবসময় অনই থাকবে। গরম লাগার উপায় নেই। আগে তো ছিল বড় বাড়ির ঝি বাদী হয়ে। সেখানে রান্নাঘর আর চুলোর আগুনই তার সঙ্গী। সংসারের সমস্ত কাজ, শ্বশুর শাশুড়ি ননদের কাজটা সহ তাকেই করতে হতো। এখন যে পরিবারে পা দিয়েছে সেই পরিবারেও তার স্থান নড়বড়। না জানি কোন স্থানে তাকে রাখা হয়। নিজের ভীত গড়তে কি করবে সে? একমাত্র স্বামীর সাপোর্টই তার সঙ্গী। যদি কখনো নিজের কোনো ভুলের কারণে সেই সাপোর্ট হারিয়ে ফেলে, না, রোজি আর ভাবতে চায় না। ঝটপট প্রয়োজনীয় বাকি থাকা জিনিসগুলো ভরে নিল। লাস্ট বার তুলে নিল মেডিসিন বক্স। অবশ্য কাপড়ের উপরে নিল না। দুটো কাপড়ের নিচেই আড়াল করে নিল। আর কিছু বাকি আছে কিনা চেক করল। অবশেষে বেরিয়ে এলো রুম থেকে ট্রলি হাতে। দরজার সামনে রেখে দিল যাতে যাওয়ার সময় চোখে পড়ে আর ভুলে না যায়। ট্রলি হাতে দেখে রোজির মা এগিয়ে এলো। কিরে, এখনই চলে যাচ্ছিস? একটু রেস্ট নিয়ে যা। তোর বাবা ভাই বাসায় আসুক। আমি খবর দিয়েছি তো জামাই এসেছে। ওই এসে পড়ল বলে। এক্ষুনি যাচ্ছি না মা, একটু পর বেরোব। বাবা, ভাই আসুক। সন্ধ্যার আগে বেরোতে হবে। রাতে আবার তাকে হসপিটালে যেতে হবে। জামাই কোথায় গেল? উঠোনেই তো। পায়চারি করতে গেল। বেশি খাওয়া হয়ে গেছে। রোজির মা দেখে এলো, কই জামাই নেই তো। উঠোনেই তো গেল। রোজি উঠোনে ভালো করে দেখল। না পেয়ে গেট ঠেলে বাইরে বেরিয়ে গেল। তামিমকে দেখা গেল বড়ই গাছের পাশে। পুকুরের উপর বড়ই গাছ। পোলাপান গাছ থেকে বড়ই পারছে কম, ফেলছে বেশি। একদম গিয়ে পড়ছে পুকুরের পানিতে। বড়ই ভেসে উঠতেই বাঁশের কঞ্চি দিয়ে পাড়ে নিয়ে আসছে। তামিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রোজি গিয়ে দাঁড়াতেই একজন জিজ্ঞেস করে, রজিবু হেতি ক্যাডা? তোগো দুলাভাই। অ্যাডাই দুলাভাই। দুলাভাই আসসালামু আলাইকুমুস সালাম। ইয়া লম্বা সালাম। পিচ্ছি ছেলে গাছের উপর বসে তামিমের সাথে কথা বলছে। আপাতত তার বড়ই পাড়া অফ। বয়স কত হবে? এই ৬-৭ বছর। তামিম সালাম নিল, ওয়ালাইকুমুস আসসালাম। দুলাভাই বড়ই দিমু। খাবেন? একটুখানি চুক্কা। তয় বেশি না। লবণ মরিচ দিয়ে কামড়াইয়ে খাইবেন, টেস্ট পাইবেন। না, খাবো না। রোজি বলল, চিকু দে তো কয়টা পেরে। শাউর বাইতো লয়ে জামু। আচ্ছা বু। তামিম তাকিয়ে আছে রোজির দিকে। কি সুন্দর গ্রামের ছেলেদের সাথে কথা বলছে ওদের ভাষায়। বাংলা শব্দের জাত পাত করলেও মিষ্টি লাগছে। রোজি আঁচল ধরে দাঁড়ায়। উপর থেকে ছেলেটা বড়ই ফিক্কা ছুটছে, সরিয়া চলে এসে পড়ছে। আঁচল ভরে যেতেই তামিম বলে, এত নিচ্ছ কেন? ছেলেগুলোকেও নিতে দাও। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে? আরও কয়েকটা নিয়ে যাব। লাবিবা আসুক, ভর্তা করে খাব। তামিম একটা বড়ই পরিষ্কার দেখে তুলে নেয়। পকেটের টিস্যু দিয়ে মুছে কামড় দেয়। না, মজাই আছে। অতটাও টক না। ফেরার সময় তামিমের শ্বশুর শাশুড়ি গাড়ি ভর্তি করে তাজা শাক সবজি দিয়ে দেয়। এগুলো নাকি আবাদের। একদম সার বিষ ফ্রি। গাছের কলা, পুকুরের মাছ, শুকনা বড়ই, চিড়া, মুড়ি। তামিম এত সব দেখে একদম নানা করছে। রোজি কিছুই বলছে না। শ্বশুরবাড়ি খালি হাতে যাবার চেয়ে একদমই অর্গানিক কিছু নিয়ে যাওয়া ভালো। শহরের মানুষের কাছে আবার এসবের দাম বেশি।
তামিম ও বাধ্য হয় জোরাজুরিতে নিয়ে যেতে। এতদিন দেখেছে লাবিবার বাড়ি থেকে গাড়ি ভর্তি করে এসব আসত। তখন তার মায়ের মুখটা একদমই চকচক করত। তামিমের অবশ্য এই সৌভাগ্য আগে হয়নি। দিতে দিতেই তো সে এই পর্যন্ত। তার কিছু পাওয়া হয়নি। এই এতটা আদর যত্ন, এটাও তো সে পেত তার রোজগারের টাকায়। তখন কোনো ভালো লাগা কাজ করত না। মনে হতো তারই কেনা খাবার সে খায়। আর আজ যে আদর ভালোবাসা পেল, একেই বোধহয় বলে জামাই আদর। এই আদর পেতেই জামাইরা যেমন শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়ির লোকেরাও তেমন মুখিয়ে থাকে কখন জামাই আসবে আর মন ভরে খাতির যত্ন করবে। তামিমের মনটা ভীষণ ভালো হয়ে যায়। রোজিকে নামিয়ে দিয়ে খুশি মনেই আজ চেম্বারের যায়। গত 3টি দিন স্বপ্নের মতো কাটল লাবিবার সময়। আগের দেখা তানভীর খান আর এখন যাকে বুকে ধারণ করে তাদের মধ্যে প্রচুর ফারাক। কত রকমের পাগলামি যে মানুষটা তাকে নিয়ে করতে পারে। লাবিবা ভুল, তার জানা ভুল। তানভীরের চোখে এই প্রেম সে আগেও দেখেছিল, শুধু বুঝতে পারেনি, ছুঁতে পারেনি তার গভীরতা। প্রেম খুব খারাপ একটা নেশা। যে প্রেমে আসক্তি বেশি সেই প্রেমে যন্ত্রণা বেশি। সেই যন্ত্রণার নাম সুখ। সে সুখেই প্রতিনিয়ত নিজেকে শেষ করতে উদ্বুদ্ধ হয় নরনারী। লাবিবা গভীর ভাবনা নিয়ে তাকিয়ে থাকে তানভীরের দিকে। প্রশ্ন খুঁজে বেড়ায়। তানভীরকে ভালোবাসার যথেষ্ট কারণ আছে। তানভীর তার স্বামী। ভীষণ টানে তার পার্সোনালিটি। অমায়িক মানুষটার প্রতি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে লাবিবা, যার প্রতিটা আচরণ লাবিবার দুর্বলতা। এমন একটা মানুষকে নিজের মানুষ করে পাওয়া প্রতিটা মেয়ের স্বপ্ন। কিন্তু তানভীর কেন এতটা পাগল হলো তার জন্য? তার মতো মেয়ে তো অনেক আছে ধরা ছোঁয়ার ভেতরে। তাকেই কেন চুজ করল? লাবিবার ভাবুক চেহারা দেখে তানভীর মিটি মিটি হাসে। লাবিবার ভাবনা তার এরিয়াতেই। এই ভাবনা ভাঙাতে হবে। মাথায় চুমু দিয়ে জানতে চায়, কি এত ভাবছে আমার বউটা? কেন বিয়ে করলেন আমায়? আমাকেই কেন? এই এক উত্তর আর কতবার দিব জানি না। লাবিবা আনমনা হয়ে গেল। তানভীর লাবিবার হাতের ভাঁজে হাত ঢুকিয়ে উরুর উপর এনে রাখল। আঙুলে আঙুল নিয়ে খেলতে খেলতে বলল, বিয়ে না করলে তুলতুলে বউটাকে অন্য কেউ নিয়ে যেত না। স্পঞ্জের মিষ্টির মতো বউ, আমার রসগোল্লা। লাবিবা মিষ্টি হেসে অন্যদিকে তাকায়। হাতে চা। টঙের দোকানে বসে এই সাত সকালে চা খাবার মজাই আলাদা। কতবার যে বাবার সাথে বসে চা বিস্কুট খেয়েছে হিসেব নেই। কিন্তু আজকের ফিলিংসটা আলাদা। নতুন মানুষ সাথে নতুন জায়গা। কত শত স্বপ্ন ছিল এরকম একটা মুহূর্তের। ভালোবাসার মানুষের সাথে ভালোলাগাগুলো উপভোগ করা। চা শেষ করে তানভীর বিল দিতে গেল। পেছনে ঘুরে দেখে লাবিবা উঠে দাঁড়িয়েছে। পিওরের উড়োনাটা টেনে নিল মাথার উপরে। ওড়না পার হয়ে কোমরের উপর ছড়ানো ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে। খানিকটা জামা ভিজে ও গেছে। তানভীর দ্রুত বিল দিয়ে এগিয়ে এলো। মৃদু রোদে স্বচ্ছ সকালে সদ্য গোছল দেওয়া সবুজ থ্রিপিচে বউকে দেখে তানভীর বারবার মুগ্ধ হয়ে তাকাচ্ছে। লাবিবার মাথা নিচু করে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া দেখে তানভীর নিঃশব্দে হাসে। পেছনে থেকে হাত বাড়িয়ে কোলে তুলে নেয়। লাবিবা চোখে চোখ রেখেই গলা জড়িয়ে ধরে। তানভীর গাড়ির দিকে পা বাড়ায়। মুখে হাসি ঝুলিয়ে রেখেই জিজ্ঞেস করে, বউটাকে কি অসুস্থ করে দিলাম? লাবিবা ঝটপট দৃষ্টি নামিয়ে তানভীরের ঘাড়ে মুখ লুকায়। বিয়ের পর যতদিন যায় তত নাকি বউ নির্লজ্জ হয়ে ওঠে। আমার ক্ষেত্রে উল্টো হচ্ছে কেন? লাবিবা হুট করেই ঘাড়ে আলতো কামড়ে ধরে। আও, বোকার মতো করছোটা কি? দেখা যাবে তো ওইখানে। খালি গায়ে থাকলে তো দেখা যাবেই। ঘাড়ে হোক বা বুকে। যে আচরগুলো দিয়েছ আর উপায় নেই খালি গায়ে থাকার। ঢেকে ঢুকে চলবেন বুঝছেন। বাড়িতে মা বউ ছাড়া আরও অনেক মহিলা আছে। তো কি হয়েছে? শোন, মানুষের নজর খুবই খারাপ জিনিস। আমিও তো বলতে পারি এটা। আমি আপনার জন্য নিজেকে সেফ রেখেছি না। আমার দায়িত্ব শেষ। এবার আপনার দায়িত্ব আমাকে সেফ রাখার। আমার বউকে তো আমি কোলে কোলে রাখব।
এইভাবে? আচ্ছা। লাবিবা বাড়িতে ফিরেই দেখে তার মা, বাবা, ছোট কাকা বসে আছে। লাবিবা গিয়ে একদম বাবার বুকে সেঁটিয়ে গেল। চোখ দুটো বুজে নিল। আহ, কি শান্তি! ইসমাইল মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ভালো আছে আমার মা? জি আব্বু, আমি ভালো। কতটা দিন তোমায় দেখি না বাবা। বড্ড মিস করেছি। আমি টেনশন করেছি। আরে কিসের টেনশন? ঘুরে এলে তো ভালো কথা। আমরা ভালোই আছি। তোমার কোনো টেনশন নেই। আমাদের নিয়ে টেনশন করতে হবে না। বাবাকে অস্থির হতে দেখে অবাক হয় লাবিবা। বিড়বিড় করে, অসম্ভব। এ আমার আব্বু না। সাবিনা মেয়েকে ঠেলে পাঠায় ফ্রেশ হয়ে আসতে। না খেয়ে নাকি মুখটা শুকিয়ে ফেলছে। এই এক মায়েদের দোষ। তাদের চোখে শুকিয়ে যাওয়া মোটা হওয়া দুটোই সমান। এক কথায় মুখ থেকে বের হবে। শুকিয়ে গিয়েছে মেয়েটা। দুপুরের লাঞ্চ আজ প্রত্যেকের ইংলেট। তার কারণ মেহমান আর তানভীর লাবিবা। রোজই শাশুড়ির হাতে হাতে কাজ করে দিচ্ছে। বেশ কয়েকটি রেসিপি করা হচ্ছে। দেরি দেখে সাবিনাও বসে থাকল না। বেইনির সাথে কাজে হাত লাগাল। বারণ শুনল না। সবাই একসাথে বসেছে ডাইনিংয়ে। ইসমাইল জানালো সে এসেছে মেয়ে আর জামাইকে নিয়ে যেতে। ফিরোজ খান জানালেন তানভীর কাল সকালে চলে যাবে সিঙ্গাপুরে। ফিরে আসুক তারপর মেয়ে আর জামাইকে নিয়ে যাবে। তাহলে লাবিবাকে নিয়ে যেতে চাই। তা না হয় যাবে। আগে তানভীর বের হয়ে যাক তারপর লাবিবাকে নিয়ে যাবেন। আজ থেকে যান বেয়াই। বেনি, ছোট বেয়াই আজ আমার বাসায় থেকে কাল যাবেন মেয়েকে নিয়ে। না বেয়াই তা হয় না। বাড়ি খালি যেতে হবে আমাদের। আমি না হয় কাল এসে মেয়ে নিয়ে যাব। তানভীর চলে যাবে আসতে তো হবেই। তাহলে সে কথাই রইল। ফিরোজ খান রাজি হলেন। সোহানা ইসলাম নতুন আত্মীয়দের ভালো খাতিরদারি করলেন। লাবিবাকে সাবিনা খাইয়ে দিল। 3 দিন হলো মেয়েকে তুলে খাওয়ায় না। এবার যেন শান্তি পাচ্ছে। আস্তে আস্তে অভ্যাস করে নিবে। বিকালে মেহমান চলে যেতেই রোজি নিয়ে এলো বড়ইয়ের ঢালা। রোদে দিয়েছিল। এখন টেস্টটা আরও ভালো হয়েছে। জবেদাকে সঙ্গে নিয়ে 2 যা কাঁঠাল গাছ থেকে মুছি পেরে আনল। বাহির ঘরে হামন্দিস্তায় তেঁতুল আর শুকনো মরিচ, চিনি দিয়ে ভর্তা বানাল। লাবিবা আঙুলে একটু তুলে মুখে পুরেই জবেদাকে বলল, শিগগিরই বাড়ির সবাইকে এখানে ডেকে আনো। না আসতে চাইলে জোর করে নিয়ে আসবে। এমন মজার ভর্তা না হলে খাবে কিভাবে? ছোট ভাবি, সবাই খাবে কিন্তু বড় ভাইজান খাবে না। কেন? বড় ভাইজান কোনোদিন টক খায় না। অথচ আগের দিনই তামিম রোজির থেকে একটা বড়ই খেল। রোজি বলল, খাবে? তুমি ডেকে নিয়ে আসো। না আসতে চাইলে বলবে আমি ডেকেছি। আচ্ছা বড় ভাবি। অবাক করা বিষয়ে ফিরোজ খান পর্যন্ত সেই বড়ই ভর্তা খেল। এবং প্রশংসাও করল। 2 ছেলের বউ স্ত্রীকে নিয়ে বাহিরের ঘরেই কথায় কথায় আড্ডা বসাল। পুরনো দিনের গল্পে ঢুক দিল। আহা, সেসব দিন। নানুবাড়িতে কাজিনরা এক হয়ে বড়ই পেড়ে ভর্তা করত। কাঁঠালকে মুছি ভেবে গাছ সাফাই করত। শুকনো দিনে পুকুর সেচে মাছ ধরত। একবার এক কঞ্জুসের বাড়িতে রাতে গেলাম পেয়ারা চুরি করতে। লোকটার উঠোন ভর্তি পেয়ারা গাছ। রাত হলেই লুকিয়ে বসে থাকত এক কোনো যেন চোর গেলে সহজেই ধরতে পারে। কাজিনরা মিলে তো গাছে উঠলাম। গাছে বসেই পেয়ারা খাচ্ছি। দুটো খেয়ে দুটো পকেট ভরেছি। অমনি দেখি নিচ থেকে টর্চ লাইটের আলো ফেলছে। একদম মুখের উপরে। সবাই তো সাথে সাথে নেমে দৌড়। কিন্তু লোকটা আমার মুখ চিনে ফেলেছে। রাতটা কাটতেই এলো নানুর কাছে বিচার। আমি নাকি তার গাছের পেয়ারা চুরি করেছি। প্রমাণ হিসেবে পেল জানালার পাশে পেয়ারার ছাল। ব্যাস, হয়ে গেল। সেদিন মা যে কি মারটাই না পিঠে দিল। সবাই মিলে হেসে খেলে বিকেলটা পার করল। রাতে রুমে এসে তানভীর লাবিবাকে ডাকল।
খোঁজ পেল না। রুম ছেড়ে বারান্দায় যেতেই তাকে দেখতে পেল। মন খারাপ করে অর্ধচাঁদের দিকে তাকিয়ে আছে। তানভীর গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। গলায় নাক ঘষল। উমম আদরে শব্দ করল। আমার হাসি খুশি রানীর মুড অফ কেন? হুমম। লাবিবা মাথা নাড়াল। কিছু না। কি হয়েছে আমার বউটার? কি চাও? লাবিবা চুপ রইল। দীর্ঘক্ষণ পর একটা শ্বাস ফেলল। তানভীরের চিন্তিত মন অশান্ত হল। ঝটপট লাবিবাকে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। শুকনো মুখটার দিকে তাকিয়ে রইল। আবার জিজ্ঞেস করল, কি হয়েছে বলো? আপনি কদিনের জন্য যাচ্ছেন? এতক্ষণে বিষয়টা ক্লিয়ার হল। তানভীর বলল, 7 কি 8 দিনের জন্য। কেন? উ মিস মি জান। আমি কিভাবে থাকব? ইউ মিস মি। কোনোটা মিস করবে? আমাকে নাকি আমার আদরকে? বলো, বলো। লাবিবা ছল ছল চোখে তানভীরের চোখে তাকাল। তানভীরের ঠোঁটে বাঁকা হাসি। বেচারা মজা লুটছে দেখে লাবিবার চোখ আরো ঝাপসা হয়ে এলো। তানভীরের লাবিবার চোখে জল দেখে হাসি উধাও হয়ে গেল। লাবিবা তানভীরের হাতের মুঠোয় হাত রেখে চাপা কান্না বাঁধ ভাঙল। পাগলের মতো বলতে লাগল, খান সাহেব, আমি আর কত আপনাকে ছাড়া থাকব? 3টা দিন আপনাকে পেয়ে আবার দূরত্ব। আপনি আমার থেকে দূরে যাবেন না খান সাহেব। ব্যথা দেন, কষ্ট দেন, যা ইচ্ছে করুন, আমি সহ্য করে নিব, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারব না। আই ফিল আপনি আমাতে মিশে গেছেন। পুরোপুরি মিশে গেছেন। আপনাকে না পেলে আমার পাগল পাগল লাগে। আমার মাথা খারাপ হয়ে যায়। এ কোনো যন্ত্রণা আমাকে দেন আপনি। কেন করেন এমন? আমাকে নিয়ে চলুন না যেখানেই যাবেন। আই প্রমিজ ইউ একটুও ডিস্টার্ব করব না। কি ছেলেমানুষি আবদার! হাউমাউ করে কাঁদছে লবিবা। তানভীর বুকে টেনে নিয়ে মাথায় হাত রাখে। শান্ত হও লাবিবা। কিছুক্ষণের মধ্যেই লাবিবা শান্ত হয়। কিছুক্ষণের মধ্যেই লাবিবা শান্ত হয়। কিন্তু বুক থেকে মাথা তুলে না। তানভীর এই ছেলে মানুষই দেখে ভীষণ সুখ অনুভব করে। আর সে মনে মনে দোয়া করে তার যেন বউটা সারাজীবন তাকে এভাবেই ভালোবাসে। যাকে বলে একদম পাগলের মতো ভালোবাসা। সমাপ্ত।